চারিদিকে থই থই করে বৃষ্টি ঝরে পড়ছে, সাথে বিকট আওয়াজে আশেপাশে সেই ভয়ঙ্কর বজ্রপাতে জমিন সহ আসমানকে যেন কাঁপিয়ে দিচ্ছে। পরিবেশটা একদম ভয়ঙ্কর হয়ে উঠেছে। বৃষ্টির টপ টপ শব্দে চারিদিকটা মুখরিত হয়ে উঠেছে। পানির গতিবেগের কারণে দূরের জিনিস কাছ পর্যন্ত দেখা যাচ্ছে না, দূরের আওয়াজ কানে ভেসে আসছে না। পানির কারণে শহরের মানুষগুলো আটকে গেছে যেখানে সেখানে। এই বৃষ্টিতে ভিজবে না বলে যে যেখানে পেরেছে সে সেখানেই লুকিয়ে আছে। থানার আশেপাশের পরিবেশটা যেন থমথমে নীরবতা বিরাজ করছে। চারদিকটা যেন এক ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হয়েছে। অন্যদিকে থানার ভেতরে কেউ একজন নিজের রাগটাকে কন্ট্রোল করার জন্য অঝরে দেওয়ালে একের পর এক ঘুষি মেরেই চলেছে। ছেলেটির এইরকম কর্মকাণ্ডে জেলখানার ভেতরে থাকা সেসব আসামিরা ভয়ে খানিকটা পিছিয়ে আছে। ছেলেটির চোখে মুখে রক্তের আভাস ভেসে উঠেছে। হাত ফেটে হাতের কবজি পুরো শহর হাত থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। ছেলেটির এইরকম ভয়ঙ্কর রূপ দেখে থানার ভেতরে কক্ষ নাম্বার 11-র আসামিগুলো যেন ভয়ে জড়ো হয়ে আছে। আসামি নাম্বার 101 ছেলেটি কি যেন ভেবে পাগলের মতো করছে। থানার মধ্যে এত হইচই দেখে জেলার সহ জেলের আরও কিছু পুলিশ সেখানে উপস্থিত হয়। ছেলেটির এইরকম পাগলামো দেখে জেলার সহ জেল পুলিশ দ্রুত কয়েদিখানার দরজা খুলে ভেতর প্রবেশ করে। ছেলেটিকে আটকানোর চেষ্টা করে কিন্তু পারে না। ছেলেটি পাগলের মতো দেয়ালে ঠুকছে আর লাফাচ্ছে। প্রায় বেশ কয়েকজন পুলিশ সহ ছেলেটিকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু কোনো মতেই ছেলেটির সাথে পেরে উঠছে না। এক পর্যায়ে পরিস্থিতি অন্যরকম দেখে জেলার সহ পুলিশগুলো মিলে ছেলেটিকে আসামিদের ডান্ডা ভেরি পড়ায় এবং রশি দিয়ে বেঁধে ফেলে। তবুও ছেলেটিকে আটকাতে পারে না। ছেলেটি যেন পাগল হয়ে উঠেছে। ছেলেটির এইরকম মাছলামো দেখে আর কোনো কিছু না পেয়ে জেলার সাহেব সরকারি ঘুমের ইঞ্জেকশন পুশ করে বেশ কয়েকটা, তাও আবার তার ঘাড়ে। ধীরে ধীরে ছেলেটি যেন ঘুমের দেশে পাড়ি জমাতে থাকে, এলিয়ে দিতে থাকে শরীরটা জমিনের সাথে। সারা শরীর থেকে রক্ত পড়ছে ছেলেটির। এইরকম করুণ অবস্থা দেখে জেলের মধ্যে থাকা বাকি আসামিগুলো বেশ শোকাহত ভাব প্রকাশ করছে। ছেলেটি আজকে 1 সপ্তাহ হলো এই জেলখানায় আসামি হিসেবে এক কয়েদিখানায় বন্দি আছে। বন্দি অবস্থায় ছেলেটিকে কোনোদিন ঘুমাতে দেখেনি। যখনই তার জ্ঞান ফিরে তখনই দেয়ালের মধ্যে বেশ কয়েকটি ছবির ওপরে প্রচুর ঘৃণা ও রাগ নিয়ে শুধু মারতে থাকে। ছেলেটির এইরকম করুণ পরিস্থিতি দেখে জেলার বলে ওঠে, জানি না এই ছেলেটা কী কারণে জেলে এসেছে। 7 দিন ধরে এই ছেলেটিকে দেখছি পাগলের মতো ব্যবহার করছে। জানি না এই জেল থেকে বাইরে গেলে সমাজের মানুষগুলো তাদের ঠিক স্থান থাকতে পারবে কি না। কথাটা বলে জেলার সাহেব সহ জেল পুলিশ ছেলেটিকে চেয়ারের সাথে রশি দিয়ে আর ডান্ডা বেড়ি দিয়ে বেঁধে ফেলে। তারপর তাকে আলাদা কক্ষে নিয়ে গিয়ে রেখে দেয়। রাত 3টা বাজে। ছেলেটির হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ছেলেটি নিজেকে চেয়ারের সাথে বাঁধা অবস্থায় আবিষ্কার করে। ছেলেটির সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়তেই নিজের অজান্তেই চোখ থেকে নোনা পানি গড়িয়ে পড়ে। নিজেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করে। তার সারা শরীরে রক্তের চিহ্ন। ছেলেটি নিজেকে ছাড়ানোর জন্য ভীষণ চেষ্টা করছে, কিন্তু পারে না। অবশেষে ছেলেটি এক গগন কাঁপানো চিৎকার দিয়ে বলে ওঠে, আমাকে ছেড়ে দাও, আমি কাউকে ছাড়বো না। পুরো পৃথিবীকে ওলট পালট করে দেব যারা আমার কলিজাকে মেরেছে। তাদের কাউকে ছাড়বো না। আসমানের উপরে বা জমিনের নিচে থাকলেও এক একটাকে খুঁজে বের করে তাদের ভয়ঙ্কর মৃত্যু দেব। এবং বাংলাদেশ সহ পৃথিবীর আরও অন্যান্য অঞ্চলের অন্যান্য দেশের পত্রিকা টেলিভিশনে একটাই টাইটেল থাকবে, সেটা হলো ভার্সিটির ভদ্র ছেলেটি যখন প্রেমিকার ধর্ষণের প্রতিশোধে শহরের বেপরোয়া মাস্তান। এসব বলছে আর জোরে জোরে চিৎকার করছে। সাথে বৃষ্টির সাথে অঝরে তার চোখের পানি গড়িয়ে পড়ছে। তার মনের দুঃখের কথাগুলো তার এই গগন ফাটানো এই চিৎকারের আওয়াজে যেন কারো কানে পৌঁছায় না। কেননা চারিদিকে অঝোর ধারায় আষাঢ় শ্রাবণের বৃষ্টি নেমেছে। বৃষ্টির শব্দে চারিদিকটা থই থই করে মুখরিত হয়ে উঠেছে। পাগল ছেলেটি আবার চিৎকার দিয়ে বলে ওঠে, তোদের বলে রাখি, তোরা আমায় আটকে রাখতে পারবি না। ওই কুত্তার বাচ্চাদের এক একটাকে আমি রাস্তার কুকুরের চেয়েও ভয়ঙ্কর মৃত্যু দেব। ভালোবেসে নামটা লিখেছিলাম আমি সাজিয়ে আমার বুকের হৃদয়ের গহীনে বুক ভেতরে। তাই তো আমার কাছ থেকে কেড়ে নিল তারই নামটি তারা যে। তাই তো আমি হয়ে গেলাম সংঘ ছাড়া, হয়ে গেলাম নিঃস্ব পথিকের এই দুনিয়াতে। আমি কসম খেয়ে বলছি, ছাড়বো না কাউকে। আমার সখীর খুনের প্রতিশোধ নিবই আমি তাদের কাছ থেকে।
ছেলেটি এগুলো বলছে আর পাগলের মতো চিৎকার করছে। পুরো পাগল পাড়া হয়ে গেছে। চেয়ারের সাথে বাঁধা আছে ছেলেটি, গলায় বেরি আছে, বেরি আসামিদের ডান্ডা বেরি দিয়ে আটকে রাখা হয়েছে। চারিদিকে অন্ধকারে ছেয়ে গেছে। ছেলেটি এখনো চিৎকার করে চলেছে। ছেলেটির এই চিৎকারে যেন থানাটা পুরো ক্ষেপে উঠে। জেলার এবার যেন খুবই বিরক্ত বোধ প্রকাশ করছে। গত 7 দিন হলো ছেলেটির এরকম চিৎকারে পুরো থানাটাকে মাথায় তুলে ফেলছে। আছে কি এমন হয়েছিল? চলুন তাহলে শুনে আসি যে কে এই ছেলে আর কেনই বা গল্পের শুরুতে জেলের ভেতরে কি এমন ঘটেছিল যার কারণে তাকে গত 7 দিন ধরে এই অন্ধকারে জেলখানার মধ্যে বন্দী হয়ে থাকতে হয়েছে। হৃদয় এবারে অনার্সের 2য় বর্ষে পড়ে। বাবা মায়ের একমাত্র সন্তান। তার মায়ের কষ্ট হবে বলে তার বাবা আর কোনো সন্তান নেননি। আর প্রভাবশালী পরিবারের ছেলে হৃদয়। হৃদয়ের বাবা একজন কোটিপতি বিজনেসম্যান, সাথে একজন আইনজীবীও বটে, কেননা তার বাবা একজন সেনাবাহিনীর প্রধান আর মা গৃহিণী, সাথে কলেজের প্রধান প্রিন্সিপাল ম্যাডাম। টাকা পয়সা ধন সম্পদের কোনো কিছুরই অভাব নেই হৃদয়ের জীবনে বেশ হাসি খুশি ছিল, অনেক ভদ্র ছিল ছেলে। ভার্সিটিতে গুনে গুনে এই একটি ছেলেই পাওয়া যাবে যার নাম হৃদয়। হৃদয় সবার প্রিয়, হৃদয়কে সবাই ভার্সিটিতে ভালোবাসে। আজ হৃদয় অনেক খুশি, কারণ তার পছন্দের প্রিয় মানুষটা তার সাথে কথা বলতে রাজি হয়েছে, যার জন্য সে পাগল পাড়া, যার জন্য সে মরিয়া, যার কথা ভেবে তার সন্ধানে ডুবে, যার কথা মনে পড়ে সকালে সূর্য ওঠে, কেটে যায় সারাক্ষণ। তার কথা ভেবেই মনে মনে ছবি এঁকেছে নিজেই তার। তাই তো সে আজকে ভীষণ খুশি। তারা ভালোবাসার মানুষটি তার সাথে দেখা করতে চেয়েছে বলে। হৃদয় রেডি হয়ে নিজের রুম থেকে বেরিয়ে আসে। যখনই বাইরে যেতে যাবে তখনই পেছন থেকে বলে ওঠে, কিরে হৃদয়, এত সকাল সকাল কোথায় বের হলি রে বাবা? খাবার তো খেয়ে যা, না হলে তোর বাবা ভীষণ রেগে যাবে। ওহো আম্মু, এখন খাবার সময় নেই, আমাকে দ্রুত ভার্সিটিতে যেতে হবে। কিন্তু আজকে তো তাড়াতাড়ি ভার্সিটি যাবি কেন? ক্লাস তো 10টায় হবে। কি হয়েছে বলতো? তেমন কিছু হয়নি, তোমাকে বলেছিলাম না একটা মেয়ের কথা, আর সেই মেয়েটা না আমার প্রস্তাবে রাজি হয়েছে। আজকে সে আমাকে তার সাথে দেখা করতে বলেছে, তাই দ্রুত যাচ্ছি। দোয়া করিও যাতে আমি তাকে তোমার বৌমা বানাতে পারি। কি বলি? তুই দাঁড়া শয়তান। হৃদয় আর দেরি করে না, তাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। হৃদয় দেখতে অনেক স্মার্ট, হ্যান্ডসাম, ড্যাশিং লুকিং। বেশি লম্বাও না, বেশি খাটোও না, ঠিক মাঝামাঝি মিডিয়াম সাইজের দেখতে হৃদয়ের মুখটা বেশি লম্বাও না এবং গোলও না, ঠিক মাঝামাঝি। হৃদয় ফুল স্পিডে গাড়ি চালিয়ে ভার্সিটি চলে আসে। ভার্সিটি এখনই তেমন কোনো ছাত্রছাত্রী আসেনি, এসেছে মাত্র কয়েকজন ছাত্রছাত্রী, তাদের মধ্যে তাদের ফ্রেন্ড সার্কেলগুলো। হৃদয় আসতে না আসতেই বলে ওঠে আকাশ, ওই যে সবাই সেদিন তাকিয়ে দেখ, আমাদের গল্পের হিরো চলে এসেছে। তার হিরোইনের কথাই। আকাশের এই রকম কথাতে বেশ খানিকটা লজ্জা পায় হৃদয়। হৃদয় গুটি গুটি পায়ে এগিয়ে আসে তাদের কাছে আসতেই আবার আকাশ বলে ওঠে, কিরে মামা, শুধু খালি হাতে এসেছিস নাকি সঙ্গে কোনো কিছু নিয়ে এসেছিস? না মানে গার্লফ্রেন্ডকে প্রপোজ করবি, তাও আবার খালি হাতে? তাছাড়া আমরা তো আমাদের পাওনার ট্রিটটা আদায় করবই, তাই না? তোরা সবাই কি বলিস? আকাশের কথায় সবাই হ্যাঁ সম্মতি জানায়, একটা জোরে হুয়ারি দেয়। তারপর হৃদয় আর তানিশাকে এক জায়গায় দাঁড় করায়। তারপর তাদের বন্ধুগুলো তাদের থেকে খানিকটা সরে যায়। হৃদয় ঘোর লাগানো চোখে হা করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার মনে বাসনার গহীন ভুবনের সেই রাজকুমারী, রাজপুরী, সেই তানিশার দিকে। তানিশাও কেমন যেন এক অন্য রকম চাউনিতে চোখে চোখ রেখে তাকিয়ে আছে এক দৃষ্টিতে হৃদয়ের দিকে। দুজনের দিকে বেশ খানিকক্ষণ তাকিয়ে থেকে কেউ কোনো কথা বলে না। আকাশ সিটি বাজাতে তাদের হুঁশ ফিরে আসে। দুজন বেশ খানিকটা লজ্জা পায়। তখনই তানিশা বলে ওঠে, আপনি কি আমাকে কিছু বলবেন? আপনি কি যেন বলবেন বলবেন বলে আমাকে বিরক্ত করছিলেন আজকে। আপনি আমাকে বিরক্ত করার কারণটা শুনে যাব। বলুন, কি বলতে চান আপনি আমাকে? হৃদয় বলতে গিয়েও বলতে পারে না। এদিকে তার জড়তা কাজ করে, অন্যদিকে ভয়, আরেকদিকে এসে কি বলবে কোনো কিছুই ভেবে পায় না। হৃদয়ের এইরকম অবস্থা দেখে তানিশা মুচকি হাসে। কি হলো, আপনি এভাবে ঘামছেন কেন? আমার কিন্তু হাতে তেমন সময় নেই, যা বলার দ্রুত বলুন। আমার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে।
হৃদয় আকাশের দিকে তাকায়। আকাশ চোখের ইশারায় তাকে অভয় দেয়। হৃদয় এক বুক সাহস নিয়ে হাঁটু মাটিতে রেখে চোখ বন্ধ করেই এক হাত বাড়িয়ে দিয়ে চোখ বন্ধ করেই বলে ওঠে, তোমায় কিছু একটা বলবো বলবো বলে আজও বলতে পারিনি। সারাক্ষণ শুধু তোমার পাশে ঘুরেছি, তোমাকে আড়াল থেকে দেখেছি, তোমার কাছে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু কাছে গিয়েও কখনো বলতে পারিনি, হয়তোবা বলার সাহস হয়নি। তবে আজকে আমি তোমায় কিছু একটা বলতে চাচ্ছি। প্রথম যেদিন আমি তোমাকে তোমাদের বাড়িতে দেখেছিলাম সেদিনই তোমাকে ভালো লেগেছিল। তারপর যখন তোমাকে ভার্সিটির গেটে তোমার সাথে ধাক্কা খেলাম, তখন সত্যি তোমার একদম প্রেমে পড়ে গেছি। জানি না, খেতে বসতে উঠতে যেখানেই যাই না কেন সেখানেই শুধু তোমাকে মনে পড়ে। এর নাম যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমাকে ভালোবাসি, এর নাম যদি প্রেমিক তাহলে আমি একজন প্রেমিক। তোমার সেই হরিণের মতো কাজল কালো ডাগর ডাগর চোখ ধাঁধানো চোখের মায়ায়, ঘন কালো কেশে আবরণ, তোমার চুলের বাহার, ঠোঁটের নিচে মুচকি হাসি, সাথে লাজুক লতা, সাদা গোলাপের পাপড়ির মতো তোমার সেই লাল টকটকে দুই ঠোঁট জোড়া, যার মায়ায় আমার চোখ দুটো একেবারেই বাঁধা। তোমায় আমি ভালোবেসে ফেলেছি, সারা কি দেবে তুমি আমার প্রেমের বসন্তের বাসি? তোমায় ছাড়া ভাবতে পারি না আমি কোনো কিছুই এই জীবনে, আর যে পারি না নিজেকে বাধা দিতে। তোমায় যে আমি ভালোবেসে ফেলেছি আমার এই ছোট্ট মন দিয়ে। তুমি হবে কি আমার বৃদ্ধকালে চলার পথে সঙ্গী? হবে কি আমার একাকিত্বের সঙ্গী? সমস্যা নেই, দুঃখের সময় পাশে না থাকলেও সুখের সময় থাকবে কি আমার পাশে? দেবে কি আমাকে সুযোগ তোমার হাতে হাত রেখে শীতের সকালে এক কাপে দুধ ঠোঁট ভিজিয়ে চা খেতে? জানি না তুমি অ্যাকসেপ্ট করবে কি না আমার ভালোবাসা, তবে সত্যি তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ তানিশা, উইল ইউ ম্যারি মি? কথাগুলো বলে চোখ বন্ধ রেখে মাথা নিচু করে থাকে। অনেকটা সময় কেটে যায়। হৃদয় মাথা নিচু করে আছে। সে ভাবতে থাকে তার প্রেম প্রস্তাব বুঝি অ্যাকসেপ্ট করলো না তার মন পাখি। এই বলে যখনই চোখ খুলতে যাবে তখনই হাতে হাত রাখার কারো স্পর্শে চোখ খোলে হৃদয়। হৃদয়ের সামনে যাকে দেখে তাকে তো খুশিতে আত্মহারা। যখনই উঠে দাঁড়াবে তখনই পেছন থেকে শুনতে পাওয়া যায় হাততালির আওয়াজ, সাথে বন্ধুদের হুয়ারি। লজ্জা পেয়ে তানিশা হৃদয়কে জড়িয়ে ধরে। তখনই তানিশা বলে ওঠে, এই কথাটা বলতে বুঝি এত সময় লাগে? জানি না সামনে আমার কি অপেক্ষা করছে। আমিও তোমায় অনেক দিন ধরে ভালোবাসি। ভেবেছিলাম তুমি বলবে, কিন্তু বলতে বলতে যে এতদিন লাগিয়ে দিবে ভাবতে পারিনি। যেহেতু আজকে বলেই ফেললে ভালোবাসো তুমি আমায়, আমিও বলি আমিও তোমায় ভালোবেসে ফেলেছি। হয়তো আমাদের শরীর দুইটা, কিন্তু আল্লাহ তাআলা হৃদয় তৈরি করেছে একটা। এই হৃদয়ে আছে যতদিন তানিশা থাকবে হৃদয়ের ততদিন। আমিও তোমায় ভালোবাসি, ভালোবেসে ফেলেছি। সারাটা জীবন থাকবো তোমার পাশে আমি। কথাটা বলতে দেরি, কিন্তু বন্ধুদের চিৎকার চেঁচেমেচি ও হুয়ারি দিতে দেরি হয় না। তাদের কথা শেষ করতে না করতেই বলে ওঠে জুই, আমাদের দলে তাহলে 2 জন সদস্যের নতুন জীবনের পথ চলা শুরু হয়েছে। একে অপরের জন্য কিন্তু তারা 2 জনে পারফেক্ট। তাই আজকে আমাদের এই খুশির মুহূর্তে একটা পার্টি হবে। আজকে বিকেলে কলেজ ছুটির পর কিন্তু। ওকে, ঠিক আছে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমার বন্ধু এবং আমার বন্ধুর হবু প্রেমিকা, না মানে হবু বউ, অর্থাৎ আমাদের হবু ভাবি, তাদের দুজনের সম্পর্ক হওয়ার জন্য আজকে একটা ধামাকা পার্টি হবে। তাদের সকলের কর্মকাণ্ডে তানিশা এবং হৃদয় বেশ খানিকটা লজ্জা পাচ্ছে। তানিশা চোখে তাকায় হৃদয়ের দিকে, হৃদয় তাকায় তানিশার দিকে। চলুন এই তানিশাকে তা জেনে নিই। তানিশা হলো আমাদের আজকের গল্পের নায়িকা। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা প্রভাবশালী বিজনেসম্যান, সাথে বিভিন্ন সেবা কর্মস্থলের সাথে সদস্য বটে। হৃদয় ভার্সিটির সবচেয়ে ভদ্র ছেলে এবং ভার্সিটির টপার, সাথে তানিশা টপার। এবং তানিশা মেয়েটি সত্যি অনেক লাজুক লতা এবং স্মার্ট লুক, কথা বলার স্টাইল, হাঁটা চলা যা পাগল করে তুলেছে হৃদয়কে। বন্ধুরা আর কোনো কথা না বলে হৃদয় আর তানিশাকে ছেড়ে দিয়ে চলে যায়। তানিশা আর হৃদয় আড্ডা দিতে থাকে। হৃদয় বলে ওঠে, জানো তানিশা, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আসার সময় মাকে বলে এসেছি যে তোমার বৌমাকে দেখতে যাচ্ছি। জানি না বাড়িতে আজকে কি অপেক্ষা করছে আমার জন্য। মানেটা কি? তুমি এসব কি বলছো? তোমার আম্মু মানে আমার হবু শাশুড়িকে আমার কথা বলে এসেছো? শুধু বলে আসিনি, বরং আজকে তোমাকে নিয়ে গিয়ে আমার মায়ের সাথে তোমাকে পরিচয় করে দেব। কিন্তু আন্টি যদি আমাকে পছন্দ না হয়, আন্টি যদি আমাকে তোমার জন্য পছন্দ না করে, আমার তো এখন ভীষণ ভয় করছে। আমি যাব না।
এই হৃদয় যেটা পছন্দ করে সেটা হৃদয়ের বাবা মার পছন্দ না হয়ে যাবে কোথায়? হৃদয়ের পছন্দ মানে হৃদয়ের বাবা মার পছন্দ। বুঝেছো মাই ডিয়ার সুইট বেবি তানিশা? তাই তাহলে আমিও আমার বাবা মায়ের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিব। আর হ্যাঁ, যদি পরিবার থেকে মেনে নেই তাহলে কিন্তু আর দেরি করব না, সরাসরি তোমাকে বিয়ে করে তোমার বাড়িতে গিয়ে তোমার ঘর দখল করব। তাই নাকি? শুধু আমার ঘরে দখল করবে নাকি আমার মনের গহীনে লুকিয়ে থাকা ভালোবাসার সেই ফুল দিয়ে সাজানো মনের ঘরটাও দখল করবে? হুম। শুধু তোমার ঘর কেন, তোমার মন, তোমার শরীর, তোমার সব কিছুই আমি আমার করে নিব। কথাটা শেষ করার আগেই কোনো কিছু স্পর্শে তানিশা বেশ খানিকটা শিহরিত হয়ে ওঠে। হঠাৎ এমন হওয়াতে কেমন যেন না শরীরের এক অন্যরকম অনুভূতি কাজ করে তার। হঠাৎ এমন হাতে তানিশাকে খানিকটা অবাক হয়, কেননা হৃদয় তানিশাকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে আলতো করে তাদের দুই ঠোঁট 4 ঠোঁটে রূপান্তরিত হয়। এটা সবার চোখ এড়ালেও আকাশ, জুয়ের এবং তাদের বাকি বন্ধুদের চোখ এড়ায়নি। এটা দেখে সবাই হুয়ারি দিয়ে দৌড়ে আসতে থাকে। দুজনেই লজ্জায় পড়ে যায়। দুজনের কাছ থেকে সরে যায় দ্রুত। জুই আর আকাশ এসে বলে ওঠে, মামা, এই তো সবে শুরু, এখনই এসব জানি না, বিয়ের পর যে কি হয়। ওই আকাশ বাঁদর, চুপ কর। বিয়ের পরে কেন, বিয়ের আগে হয়ে যেতে পারে, তাই না রে তানিশা? তাদের কথা শুনে বেশ খানিকটা লজ্জা পায় তানিশা। তানিশার কোনো কথা না বলে মুখ লুকায় হৃদয়ের বুকে। বলে ওঠে হালকা হেসে, আচ্ছা চলো, অনেক হয়েছে ক্লাস করে। তোদের সবাইকে নিয়ে আমার বাসায় যাব। মায়ের সাথে পরিচয় করিয়ে দেব। ওকে পরিচয় করে দিয়ে আবার ওদের বাসায় যাব। ওকে ছাড়তে যাবি তো? ওকে মামা, ঠিক আছে, চালিয়ে যা। তারপর তারা আর কোনো কথা না বলে চলে যায় ভার্সিটিতে ক্লাসের উদ্দেশ্যে। ক্লাস করছে। অন্যদিকে কলেজের গেট দিয়ে বেশ কয়েকটা দামি বাইক মাঠের মধ্যে প্রবেশ করে। ক্যাম্পাসের সেই আম গাছটার নিচে গিয়ে বসে, যেখানে মেয়েরা সবসময় আড্ডা দেয়, একে অপরের সাথে গল্প করে। মেয়েদের ভিড়ে গিয়ে ছেলেটি বসে বলে ওঠে, কিরে, নতুন পাখি কি আজকাল এই ভার্সিটিতে আসে নাকি? এগুলোকে তো দেখে দেখে চোখগুলোই নষ্ট করে ফেললাম। না আছে সাইজ আর না আছে ছেলেটির কথাটা বলে হাসতে থাকে। ছেলেটির সাথে থাকা আরও অন্যান্য ছেলেগুলো হেসে ওঠে। মেয়েরা ছেলেটির কথায় সেখান থেকে লজ্জা পেয়ে চলে যায়। ছেলেটি প্রতিদিন ভার্সিটিতে এসে মেয়েদের ডিস্টার্ব করে, আবোল তাবোল বলে, অঙ্গি ভঙ্গিতে মেয়েদের বিষয়ে অনেক খারাপ খারাপ কথা বলে। ছেলেটি আর কেউ না, ছেলেটি হচ্ছে এই শহরের মেয়রের ছেলে, নাম সবুজ। পড়াশোনায় তেমন ভালো না হলেও এই শহরের মেয়র বলে যা ইচ্ছে তাই করে। কথায় আছে না, বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো ঘি ভালো। মা বাপ যেমন হবে ছেলে তেমনই হয়। সবুজ ভার্সিটির মেয়েদের কাউকেই পছন্দ হলে সে মেয়েটি নিজের টার্গেট, নিজের নিশিরাতের ভোগের সামগ্রী বানিয়ে নেয়। মেয়েটি যদি কাউকে কোনো কিছু বলে তাহলে তার পরিবার সহ তাকে মেরে ফেলার হুমকি দেয়। অসহায় মেয়েরা ভয়ে কোনো কিছু বলতে পারে না। কেউ আত্মহত্যা করে আর কেউ নিজেকে প্রতিষ্ঠিত করার ভয়ে চুপ থাকে। ক্লাস করতে করতে বের হয় তানিশা, হৃদয়, আকাশ, জুই, তানিয়া, সুজন সবাই মিলে একসাথে আড্ডা দিতে দিতে যাচ্ছে। হৃদয় আর তানিশা যেদিক দিয়ে যাচ্ছে তার সাথে সবুজ ও তার ছেলেপিলেগুলো আড্ডা দিচ্ছে। তানিশা কথা বলতে বলতে যখনই যাচ্ছিল তখনই হঠাৎ করে তানিশার ওড়নাটা পেছন থেকে কেউ একজন টেনে ধরে। সবাই সেখানে থমকে যায়। পেছনে ঘুরে দেখতে পায় সবুজ নামে সেই বেয়াদব ছেলেটি ওড়না টেনে ধরেছে। এটা দেখে তানিশা বলে ওঠে, এটা কেমন অসভ্যতামি! আমার ওড়না ছাড়ো বলছি, না হলে কিন্তু ব্যাপারটা খারাপ হয়ে যাবে। রাস্তাঘাটে দিন দুপুরে মেয়েদের ওড়না টানা, প্রিন্সিপালের কাছে তোমার বিরুদ্ধে কমপ্লেন করব। তানিশার মুখে এই কথা শুনে সবুজ সহ তার সহপাঠীরা হেসে ওঠে আর ওড়নাটা ধরে এগিয়ে আসতে থাকে। তারপর ওড়নাটা নিয়ে একে অপর টানাটানি করতে থাকে, সাথে হাসতে থাকে, চারিদিক দিয়ে ঘুরতে থাকে। অন্যদিকে হৃদয় শুধু সব কিছুই দেখছে। হৃদয়ের প্রচুর রাগ পাচ্ছে। দূরে শান্তশিষ্ট ছেলে বলে এখনো তেমন কোনো কিছুই করছে না। তানিশা আবার একটা চর দিয়ে বলে ওঠে, তোমার সাহস হয় কি করে আমার ওড়না ধরে টানার? তুই জানিস আমি কে? কোথাকার কোন মাস্তানি এসেছে আমার ওড়না ধরে টানাটানি করতে? তুই ভার্সিটি মেয়েদের ওড়না ধরে টানিস না, আমি তোর কাপড় খুলে নিব। ভার্সিটিতে নেক্সট টাইম যদি আমার সাথে অসভ্যতামি করেছিস তো।
সবুজ এতগুলো ছেলে মেয়ের সামনে থাপ্পড় খেয়ে লজ্জা পেয়ে যায়। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। ভার্সিটির কেউ তাকে কোনো কিছুই বলতে পারে না, অথচ কোথাকার কোন মেয়ে এসে কিনা তাকে পরপর কয়েকটা থাপ্পড় দেয়। তাই সে এবার নিজের রাগটাকে কন্ট্রোল করতে না পেরে বলে ওঠে, তোর সাহস হয় কি করে সবুজের গায়ে হাত দেওয়ার? তুই জানিস সবুজ ভার্সিটিতে যা ইচ্ছে তাই করতে পারে, কারো কোনো কিছু বলার সাহস হয় না। সেখানে তুই কিনা আমার গায়ে হাত দিয়েছিস। এর পরিণামটা কতটা ভয়ানক হতে পারে তুই ভাবতেও পারবি না। কথাটা বলে সবুজ নামে ছেলেটি যখনই আরেকটা থাপ্পড় দিতে যাবে তানিশাকে, তখনই সবুজের হাতটা ধরে বুকের মাঝ বরাবর সামনে থেকে কেউ একজন লাথি মারে। লাথি খেয়ে তার দলকে নিয়ে প্রায় অনেক হাত দূরে ছিটকে পড়ে যায়। হঠাৎ এমন হওয়াতে বেশ ব্যথা পায় সবুজ ও তার দলবল। সবুজ কোনো মতে উঠে দাঁড়িয়ে দেখতে পায় এই কলেজের শান্তশিষ্ট ভদ্র নামের গুড স্টুডেন্ট ছেলেটি তার গায়ে হাত দিয়েছে। এটা দেখে বেশ অবাক হয় সবুজ, কেননা সবুজ এতদিন ধরে ইউনিভার্সিটিতে মাস্তানি করছে, কোনোদিন হৃদয়কে কারোর সাথে কথা বলতে দেখেনি, অথচ আজকে সরাসরি কিনা তার গায়ে হাত দিয়েছে। এটা দেখে বেশ খানিকটা অবাকই হয় সবুজ। সবুজ অবাক হয়ে তাকিয়ে বলে ওঠে, কিরে ভদ্র নামের গুড স্টুডেন্ট, তুই আমার গায়ে হাত তুললি। আই অ্যাম ভেরি ইমপ্রেস। তুই তো আমায় পুরো সারপ্রাইজ করলি। তা ভদ্র স্টুডেন্ট, সবুজের গায়ে যে তুই হাত তুললি, তো এই সবুজের পাল্টা থাপ্পড় তুই সামলাতে পারবি তো? কথাটা বলেই যখনই থাপ্পড় দিতে যাবে হৃদয়কে, তখনই হৃদয় সবুজের হাতটা ধরে পেছন দিকে মুচড়ে দেয়। এটা দেখে শুধু সবুজ নয়, বরং ভার্সিটিতে উপস্থিত থাকা সকলেই অবাক হয়েছে, কেননা সবুজের অত্যাচারে সবাই অত্যাচারিত। সবুজের এরকম অবস্থা দেখে সবাই হাততালি দেয়। এটা দেখে সবুজ বেশ লজ্জা পায়। সবুজ চিৎকার দিয়ে বলে ওঠে, এ ভদ্র ছেলে, তুই নিজের বিপদ নিজে ডেকে আনলি এই সবুজের গায়ে হাত দিয়ে। এর পরিণামটা কি হতে পারে, কতটা ভয়ানক হতে পারে, সবুজ তোদেরকে বুঝিয়ে দেবে এবং করে দেখাবে। কথাটা বলে সবুজ তার দলকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে সবাই হাততালি দেয়। কারো দিকে কোনো কিছু না ভেবেই হৃদয় তানিশাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়েই বলে ওঠে, তানিশা তুমি ঠিক আছো তো? ও যখন তোমার গায়ে হাত দেয় তখন তোমার কোনো ব্যথা লাগেনি তো? হৃদয়ের এইরকম কেয়ারিং দেখে সবাই অবাক হয়। তানিশা তো হা করে তাকিয়ে আছে। এতটুকুতেই যেন হৃদয় খুবই আপসেট হয়ে গেছে তানিশাকে নিয়ে। তানিশা শান্ত হয়েই বলে ওঠে, তুমি শান্ত হও, আমার তেমন কোনো কিছু হয়নি। আর তুমি ওর সাথে ঝামেলা কেন করলে? ও তো ভালো ছেলে না। আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে, চলো তোমার বাড়িতে যাব। ওকে চলো, ঠিক আছে। কথাটা বলে সবাই বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে হৃদয়ের বাড়ির উদ্দেশ্যে। হৃদয় বাড়ি যেতে যেতে বাড়ির ফোনে করে বলে দেয় যে তাদের বন্ধুগুলা নিয়ে যাচ্ছে তাদের বাড়িতে। হৃদয়ের মুখে এই কথা শুনে দ্রুত সকলের জন্য স্পেশাল গরম মশলা দিয়ে খাবার তৈরি করে রাখে। কিছুক্ষণের মধ্যে হৃদয়রা তাদের বাড়িতে পৌঁছে যায়। হৃদয় গাড়ি থেকে নামতেই তানিশার হাতটা ধরে আর বাড়ির ভেতরে নিয়ে গিয়ে কলিং বেল বাজাতেই দরজা খুলে দেয় লাইলি বেগম। লাইলি বেগম দরজা খুলে দিয়ে দেখতে পায় তার ছেলে একজনের হাত ধরে আছে। লাইলি বেগম বুঝে যায় মেয়েটি আর কেউ নয়, মেয়েটি হচ্ছে তার পছন্দের সেই মেয়েটি। লাইলি বেগম বলে ওঠে, তানিশার হাত ধরে ভেতরে নিয়ে যায় লাইলি বেগম, তারপর সোফায় বসিয়ে দেয়। সবাইকে বসতে বলে লাইলি বেগম। তারপর লাইলি বেগম বলে ওঠে, তোরা সবাই বস, আমি তোদের জন্য খাবার নিয়ে আসি। এই বলে লাইলি বেগম খাবার আনতে চলে যায় সবার জন্য। সবাই একসাথে বসেছে। হৃদয় আর তানিশা একে অপরের পাশে বসেছে। কিছুক্ষণের মধ্যেই লাইলি বেগম খাবার নিয়ে আসে। খাবার নিয়ে এসে টেবিলের ওপর রাখে। তারপর সবাইকেই খেতে দেয়। খাবার খেয়ে সবাই অনেক প্রশংসা করে। তারপর লাইলি বেগম তাদের সাথে আড্ডা দিতে বসে পড়ে। একসময় লাইলি বেগম বলে ওঠে, কী রে বাবা, এই মেয়েটাকে তো চিনলাম না। এ কি তোদের নতুন বন্ধু? তোর বাকি সব বন্ধুদেরকে তো আমি চিনি। মায়ের মুখে এরকম কথা শুনে মাথা চুলকাতে চুলকাতে কি বলবে ভেবে পায় না হৃদয়। অবশেষে আকাশ হৃদয়কে অভয় দেয় বলার জন্য। হৃদয় আর আমতা আমতা না করে সরাসরি বলে ওঠে, না মানে মা, ও হচ্ছে ওই যে তোমাকে যার কথা বলেছিলাম। ছেলের এইরকম অবস্থা দেখে লাইলি বেগম বুঝে যায় যে ছেলেটি তার হবু বৌমা। লাইলি বেগম ছেলের এরকম আমতা আমতা দেখে এবার বলে ওঠে, ঠিক আছে, আর বলতে হবে না, আমি বুঝে গেছি মেয়েটিকে। দেখ বাবা, তোর পছন্দই আমাদের পছন্দ, আর মেয়েটিকে আমার খুব পছন্দ হয়েছে। তুই চাইলেই কিন্তু আমরা খুব শীঘ্রই তোদের বিয়ের ব্যবস্থা করতে পারি, কারণ মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, আর মেয়েকে আমি আমার ঘরের লক্ষ্মী করতে চাই।
মায়ের মুখে এই কথাটা শুনে খুশিতে আত্মহারা। খুশিতে সবাই হেসে ওঠে, সবাই খুশি তাদের এই সম্পর্কে। তানিশা লাইলি বেগমকে সালাম করে এবং দোয়া নেয় তাদের সম্পর্কের জন্য। লাইলি বেগম বলে ওঠে, কিরে মা, তুই কি চাস আমার ছেলেটাকে বিয়ে করতে? যদি তুই সম্বোধন দিস তাহলে আমি তোর বাড়িতে গিয়ে তোর বাবা মায়ের সাথে কথা বলতে পারি। কিন্তু মা, এত তাড়াতাড়ি কি করে সম্ভব? তুই চুপ কর, আমি ওর মুখ থেকে শুনতে চাই। ঠিক আছে আম্মু, আপনি যদি চান তাহলে আমার বাড়িতে কথা বলতে পারেন। ওকে ঠিক আছে মা, তোরা তাহলে এখন যা, আমি ওর মায়ের সাথে কাল বা পরশু কথা বলবো। আর হ্যাঁ, তুই ওকে পৌঁছে দিয়ে আয়। তারপর সবাই বেরিয়ে যায়। রাস্তায় এসে যে যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। হৃদয় তানিশাকে নিয়ে রওনা দেয় তানিশার বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যায়। তারপর তানিশার বাড়িতে গিয়ে তানিশার বাবা মায়ের সাথে পরিচয় হয়। হৃদয় পরিচয় পর্ব সেরে অনেকক্ষণ আড্ডা দিয়ে তাদের সাথে বাড়ির উদ্দেশ্যে ব্যাক করে হৃদয়। অন্যদিকে ভার্সিটিতে অপমানিত হওয়ার কারণে সবুজ নামের সেই ছেলেটি রাতের আধারে নাইট ক্লাবে বসে বসে একের পর এক মদ খেয়ে যাচ্ছে নিজের অজান্তে মনটাকে শান্ত করার কারণে। সবুজ নামের ছেলেটি ভীষণ মাথালো হয়ে উঠেছে, সামনে যা পাচ্ছে তাই ভাঙচুর করছে। কেননা এই প্রথম সে ভার্সিটিতে অপমান হয়েছে। এর অপমানের প্রতিশোধ সে যে করেই হোক নেবে। প্রয়োজনে সে তাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেবে, তবুও তাদের কাছ থেকে এই অপমানের প্রতিশোধ তুলবে সে। সবুজ চিৎকার দিয়ে বলে ওঠে, এই কুত্তার বাচ্চাগুলোর সাহস হয় কী করে এই সবুজের গায়ে হাত দেওয়ার? নাম আমার সবুজ, তাদের রক্তকে শরীর থেকে আলাদা করে দিয়ে তাদের রক্তকে করে দেব সবুজ। সবুজের এরকম চিৎকার চেঁচেমেচি ও হাঙ্গামায় বেশ ঘাবড়ে যায়। কেউ কেউ ক্লাব থেকে বেরিয়ে যায়, আর কেউ কেউ তাদের দূর থেকে কি হয়েছে বোঝার চেষ্টা করে। সবুজ একটা মদের বোতল নিয়ে ছুঁড়ে মারে অন্যদিকে রাগের মাথায়। অন্যদিকে মারার কারণে একজনের মাথায় গিয়ে বোতলটা ফাটে, মাথায় কাজ ঢুকে যায়। সাথে সাথে ছেলেটি সেখানে চিৎকার দেয় এবং তার এই চিৎকারে ঘাবড়ে যায় সকলে। যে যেখানে থেকে পাচ্ছে ভয়ে পালিয়ে যাচ্ছে। সবুজ অনেক মাতাল থাকার কারণে সেখানেই গান হারিয়ে ফেলে। মেয়র খবর পেয়ে দ্রুততার লোককে পাঠিয়ে দেয় নিজের ছেলেকে বাসায় নিয়ে আসার জন্য। সবুজকে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। দেখতে দেখতে 2 দিন কেটে যায়। এই 2 দিনে সবুজকে বাইরে বের হতে দেখা যায়নি। সবুজ শুধু একটাই কথা ভাবছে, যে তার অপমানটা হয়েছে। অন্যদিকে পারিবারিকভাবে হৃদয় ও তানিশার বিয়ে ঠিক করা হয়েছে, কেননা হৃদয় আর তানিশা একে অপরকে ছাড়া আর থাকতে পারছে না। তানিশার পরিবারও রাজি, অন্যদিকে হৃদয়ের পরিবারও রাজি। মাসখানেকের মধ্যেই তাদের বিয়ের ব্যবস্থা করা হবে। বিয়ের খুশিতে আনন্দে আনন্দিত সবাই মিলে। তারা সবাই মিলে অনেক জায়গায় ঘুরতে যায়, আড্ডা দেয়, ভার্সিটিতে পড়াশুনো করে, সব হাসি খুশি তারা। কিন্তু এই হাসি খুশি আর বেশি দিন টিকতে পারল না। তার আগেই হাসি খুশিটা উবে গেল সবুজ নামে সেই আতঙ্কবাদীটার কারণে। আজকে ভার্সিটিতে যাবে বলে তাড়াতাড়ি রেডি হচ্ছে তানিশা। তখন হৃদয় ফোন করে বলে ওঠে, তুমি রেডি হয়েছো তো তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে পড়ো। আমিও বের হব এখনই। আজকে ভার্সিটিতে সবার আগে তুমি আর আমি যাব। আমি আকাশ আর জুইকে বলে দিয়েছি, ওরাও চলে আসছে। হৃদয়ের কথা শুনে এবার তানিশা একটা মুচকি হাসি দিয়ে আলতো কণ্ঠে বলে ওঠে, কেন আর তর্স হচ্ছে না বুঝি? আমি রেডি আছি, এখনই বেরোবো বলে তুমি দ্রুত বের হও, কারণ ভার্সিটিতে তখন না হলে আমি একাই থাকবো। তুমি দ্রুত চলে আসো, ভার্সিটিতে এসে আমাকে মেসেজ দিবে, আর অবশ্যই আকাশ জুইকে সঙ্গে করে নিয়ে আসবে। কথাটা বলেই ফোন কেটে দেয় তানিশা। তারপর তানিশা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। হ্যাঁ, ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যেই বেরিয়ে পড়ে। অন্যদিকে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে হৃদয় ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে। এদিক থেকে আবার আকাশ জুই তারাও রওনা দিয়েছে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে। তানিশা প্রায় ভার্সিটির কাছাকাছি পৌঁছে গেছে। অন্য দিক দিয়ে হৃদয়ও রওনা দিয়েছে। এদিক দিয়ে আবার আকাশ জুই তারাও রওনা দিয়েছে ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটিতে পৌঁছে যায় তানিশা। তানিশা গাড়ি থেকে নেমে ভার্সিটির ভেতর প্রবেশ করে আর ড্রাইভারকে বলে দেয় যেন বাড়িতে চলে যায়। তানিশা 1 পা 2 পা করে ভার্সিটির ভেতর প্রবেশ করে। ভার্সিটির ভেতরে কেউ নেই, পুরো মাঠ ফাঁকা, শুধু রুমের দরজা খোলা হয়েছে, তাছাড়া কেউ উপস্থিত হয়নি। একা ভার্সিটিতে দেখে খানিকটা ভয় লাগে তার, তবুও ভয়কে জয় করে সামনে এগিয়ে যায়। সামনে এগিয়ে গিয়ে তার ব্যাগ থেকে ফোনটা বের করে ফোন করতে যাবে তখনই কয়েকটি বাইকের আওয়াজ শুনতে পেয়ে সেদিকে তাকিয়ে তো গলা শুকিয়ে যায় তানিশার। কেননা সে পেছনে তাকিয়ে দেখে যাদের দেখে তো ভয়ে ঘামতে শুরু করেছে। কেননা তারা আর কেউ না, তারা হচ্ছে সবুজ ও তার দল। সবুজ বাইক দিয়ে ভেতরে ঢুকে
সবুজ তো অবাক, কেননা সামনে স্বয়ং সেদিনের সেই পরীটা দাঁড়িয়ে আছে। এটা দেখে সবুজ এবার হাসি দিয়ে তালি বাজাতে বাজাতেই বলে ওঠে, মনের কথা কই মুকারে, দিলের কথা বলবো কারে, সখীরে তোরে পাইছি কাছে, আমার হাত থেকে বাঁচাবে তোরে কে? খাঁচার ভেতরে অচিন পাখি ছটফটাতে থাকে, এমন সময় অচিন পাখি তার সর্বশেষ সম্পদটা হারিয়ে ফেলে। সবুজ কথাটা বলে এক পা দুই পা করে এগোতে থাকে তানিশার দিকে। এরকম এগিয়ে আসা দেখে বেশ খানিকটা ভয় পেয়ে যায় তানিশা। যখনই ফোন করতে যাবে তখনই ফোনটা হাত থেকে নিয়ে ভেঙে ফেলে সবুজ। কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই সবুজ তানিশার হাত ধরে টানতে শুরু করে দেয়। তখনই তানিশা বলে ওঠে, দেখ, তুই কিন্তু কাজটা ভুল করছিস। আমার দিকে একদম এগিয়ে আসবি না বলে দিলাম। যদি আমার সাথে অসভ্যতামি করিস, এরপরে আমার সাথে তো খুবই খারাপ হবে। তানিশার মুখে এরকম কথা শুনে সবুজ এবার একটা হাসি দিয়েই বলে ওঠে, কেন, কি করবি? নাকি তোর প্রেমিক ওই ভদ্র ছেলে সেদিনের মতো আমাকে আজকেও মারবে? প্রয়োজনে শুধু তোকে মারবে না, তোকে জুতো পেটাও করবে। আমার সাথে কোনো খারাপ কিছু করার চেষ্টাও করবি না। আমার যদি কোনো কিছু হয় না, তাহলে তোকে যে জীবন্ত পুঁতে ফেলবো তুই চিনিস না কিন্তু হৃদয়কে। তাহলে আসতে দে, তোর প্রেমিককে তোর সাথেও খেলা জমবে জমবে। তোর প্রেমিকের সাথে খেলবো দুজন দুজনের সাথে, হেলে হোলি, রঙে রঙিন হোলি। কথাটা বলে তানিশার বুকের ওপর থেকে ওনাটা টেনে ফেলে দেয়। তারপর জোরপূর্বকভাবে তানিশাকে কোলে তুলে নেয় সবুজ। তারপর তানিশাকে নিয়ে একটা রুমের উদ্দেশ্যে রওনা দেয়। তানিশা নিজেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছে, হাত পা ছড়াচ্ছে, কিন্তু পেরে ওঠে না। এক পর্যায়ে সবুজের বুকে কামড় দেয়, তবুও সে ছাড়ে না। রুমের ভেতর ঢুকে ভেতর থেকে দরজাটা আটকে দেয় সবুজ। তারপর এক পা দুই পা করে এগিয়ে যায়। হঠাৎ করে ফ্লোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তার উপর উঠে পড়ে সবুজ আর বলে ওঠে, সবুজ, আজকে তোকে আমার হাত থেকে কে বাঁচাই? আমিও দেখতে চাই, সেদিন আমাকে থাপ্পড় মেরেছিলি না? আজকে তোর এমন অবস্থা করব যে তুই নিজের অবস্থা দেখে নিজে আত্মহত্যা করবি। এই বলে সবুজ তানিশার দিকে এগিয়ে যায়। এক পর্যায়ে তানিশাকে চেপে ধরে। তানিশা নড়াচড়া করতে পারে না। সবুজ ধীরে ধীরে তাকে চেপে ধরে এক এক করে তার শরীর থেকে সব কিছু খুলে ফেলতে শুরু করে। তানিশা তার সাথে পেরে ওঠে না। তানিশা নিজেকে ছাড়ানোর জন্য হাত দিয়ে না পারলে দাঁত দিয়ে চেষ্টা করে, আবার দাঁত দিয়ে না পারলে কামড় দিয়ে চেষ্টা করে, অনেকভাবে চেষ্টা করে, তবুও নিজেকে ছাড়াতে পারে না সে। এক পর্যায়ে সবুজ তার সর্বোচ্চ শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে তানিশার উপর। এক পর্যায়ে তানিশা তার সব কিছু হারিয়ে ফেলে। সবুজ তাকে রাস্তার কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খায়। সেখানে পড়ে থাকে তানিশা। তারপর সবুজ ওই অবস্থায় রেখে চলে যায় তানিশাকে। অতঃপর সবুজ সিগারেট জ্বালিয়ে বলে ওঠে, কথায় আছে না, ওস্তাদের মার শেষ রাতে, তোকে সেই শেষ রাতের মারটাই দিলাম। এখন না পারবি কাউকে মুখ দেখাতে, আর না পারবি তোর ওই ভদ্র ছেলের কাছে ফিরতে। পড়ে থাকে এখানে এইভাবে। এই বলে চলে যায় সবুজ। তার দলবল গাড়ি নিয়ে কলেজের গেট দিয়ে বের হওয়ার সময় দেখা যায় আকাশ আর জুঁইয়ের সাথে তাদের। আকাশ আর জুঁই তাদেরকে এইভাবে বেরিয়ে যেতে দেখে বেশ খানিকটা তাদের সন্দেহ হয়, কেননা সবুজের শরীরের কাপড় চোপড়, চুলগুলো, পোশাক আশাক কেমন যেন এলোমেলো ছিল, সাথে শরীরে লিপস্টিকের দাগ। এটা দেখে তাদের সন্দেহ হয়। তাই সে দ্রুত ফোন করে হৃদয়ের নাম্বারে, আর জুঁই ফোন করে তানিশার নাম্বারে। আকাশ ফোন করাতে দ্রুত ফোন রিসিভ করেই হৃদয়। ফোন রিসিভ করতেই বলে ওঠে আকাশ, কি রে হৃদয়, তুই কোথায়? ভার্সিটি থেকে দেখলাম সবুজ ও তার দল বল হাসতে হাসতে বেরিয়ে গেল। মানে তুই কি বলছিস? আরে ভার্সিটিতে তো তানিশা অনেক আগেই পৌঁছে গেছে। রাস্তায় আমার গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, ওটা ঠিক করতে আমার দেরি হয়ে গেল। না হলে আমিও এতক্ষণে পৌঁছে যেতাম। তোরা দ্রুত দেখ, তানিশাকে ফোন কর, ওর কিছু হয়নি তো আবার? কি বলছিস? তানিশা এখানে পৌঁছে গেছে তার মানে? তুই রাখ, আমি দেখছি, তুই দ্রুত আয়। ওকে। ফোন কেটে দেওয়ার সাথে সাথে এদিকে আবার জুঁই ফোন করেছিল তানিশার নাম্বারে। তানিশা ফোন তুলছে না, ফোনটা বেজেই চলেছে। তানিশার অবস্থা বেহাল, সারা শরীর থেকে রক্ত বের হচ্ছে। তানিশার ফোন রিসিভ করার শক্তিটুকুও পাচ্ছে না। কোনো মতেই তানিশা ফোনটা রিসিভ করে। রিসিভ করতেই আস্তে করে বলে ওঠে, হ্যালো তানিশা, তুই কোথায়? কি রে, তুই কোথায় আছিস? কথা বলছিস না কেন? তানিশা কোনো কথা বলতে পারে না, শুধু গুনগুন শব্দ শোনা যাচ্ছে। জুঁই আবার বলে ওঠে,
কিরে তানিশা, তোর কি হলো বল, কিছু বলছিস না কেন? তানিশা এবার অনেক কষ্টেই বলে ওঠে, জুই, আমাকে তোরা বাঁচা। আমি আমাদের রুমের ভেতরে আছি, ক্লাসের। দ্রুত কলটা কেটে দেয় জুই। তানিশার গলার এরকম ভাব দেখে জুই দৌড়াতে থাকে। জুইয়ের এরকম দৌড়ানি দেখে তার সাথে সাথে আকাশও দৌড়াতে শুরু করেছে। এক পর্যায়ে তাদের ক্লাসে এসে দেখতে পায়, আর যা দেখে তাতে তো নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে তারা দুজনে। কেননা নিথর ও নগ্ন অবস্থায় রক্তাক্ত শরীর নিয়ে পড়ে আছে তানিশা। এটা দেখে দ্রুত কাপড় দিয়ে ঢেকে ফেলে জুই তানিশাকে। তানিশা কাঁদতে থাকে। আকাশ দ্রুত ফোন করে হৃদয়ের নাম্বারে, কিন্তু হৃদয় ফোন রিসিভ করছে না। এদিকে ভার্সিটির ছাত্রছাত্রীরা আসতে শুরু করেছে। তানিশা কথা বলতে পারে না, তবুও তানিশা বলে ওঠে, আমাকে ওরা অনেক অত্যাচার করেছে সবুজ। সবুজ ওদের দলবল, আমি আর বাঁচবো না রে। তোরা আমার পাগলটাকে দেখে রাখিস, শেষ দেখাটা তার সাথে আর আমার হলো না। দেখ, তোর আমরা কোনো কিছুই হতে দেব না। আর কিছুক্ষণের মধ্যে হৃদয় চলে আসবে। আমরা তোকে হসপিটালে নিয়ে যাচ্ছি, তুই একটু সহ্য কর প্লিজ দোস্ত, তোর চোখগুলো খুলে রাখ। হ্যাঁ তানিশা, তুই তোর চোখ খুলে রাখ, আমি তোকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমাদের গাড়ি বাইরে পার্কিং করা আছে, তোকে বাঁচতেই হবে আমাদের জন্য। না, আরে ভাই, আমার সময় তো এইটুকুই ছিল। তোরা আমার পাগলটাকে দেখে রাখিস। আমি বেঁচে থাকলেও এই সমাজে মুখ দেখাতে পারবো না। এই সমাজের মানুষগুলো আমাকে বেঁচে থেকে মৃত বানিয়ে দেবে। তা থেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা অনেক ভালো। আমার পাগলটাকে বলে দিস যে আমার এই অবস্থার জন্য কে দায়ী। আর হ্যাঁ, ওকে বলে দিস যেন আমার শেষ ইচ্ছা পূরণ করে। আর শেষ ইচ্ছাটা হচ্ছে ওকে কোনো ভালো মেয়ের সাথে বিয়ে দিবি, যাতে তাকে সারা জীবন সুখে রাখে। আমি ওকে সুখে দেখতে চাই। কথাটা পুরো শেষ করতে পারেনি তানিশা। তার আগেই শরীর থেকে আত্মাটা বেরিয়ে যায়। শরীরটা পুরো ছেড়ে দেয় তানিশা জুইয়ের ওপরে। হঠাৎ এমন হাওয়াতে জুই এক চিৎকার দেয়, সাথে আকাশ। তাদের এই চিৎকারে আশেপাশে থাকা ছাত্রছাত্রীরা হুড়মুড়িয়ে আসে ক্লাসরুমে। কেননা ততক্ষণে বেশ কিছু ছাত্রছাত্রী ভার্সিটিতে এসেছিল। তানিশাকে ধরে কাঁদতে থাকে জুই আর আকাশ। কেউ কোনো কিছু বুঝতে পারে না। পুরো রুমটা রক্তে রক্তাক্ত হয়ে গেছে। কান্নার রোল পড়ে গেছে পুরো ভার্সিটিতে। ভার্সিটিতে পুরো নিস্তব্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ পরই হৃদয় ভার্সিটিতে প্রবেশ করে। হৃদয়ের এক ক্যান্সাম দেখে সেদিকে ভিড় ঠেলে ভেতরে ঢুকে তো কথা বলার ভারসাম্যই হারিয়ে ফেলেছে। কেননা ফ্লোরে শুয়ে থাকা মেয়েটিকে দেখে এক চিৎকার দিয়েই সেখানে সেন্সলেস হয়ে পড়ে হৃদয়। হৃদয়ের এরকম অবস্থা দেখে সবাই মিলে হৃদয়কে তুলে শুয়ে দেয় ক্লাসরুমের বেঞ্চে। তারপর চোখে পানি ছিটাতেই তার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতেই আকাশ দ্রুত দৌড়ে যায় তানিশাকে শুয়ে থাকা লাশের কাছে। কান্না মাখা চোখ দিয়ে বসে পড়ে তার লাশের কাছে। আর মুখে হাত বোলাতে বোলাতে এক অদ্ভুত হৃদয় মাখা চাউনিতে তাকিয়েই বলে ওঠে হৃদয়, তানিশা, এই তানিশা, তুমি চোখ খোলো। ঘুমিয়ে আছো কেন? কি হয়েছে তোমার? কি রে, ও কথা বলছে না কেন? ওর কি হয়েছে? হৃদয় কাঁদো কাঁদো গলায় কথাগুলো বলে ওঠে। হৃদয়ের এইরকম অবস্থা দেখে ভার্সিটির ছেলে মেহিসহ শিক্ষকরা পর্যন্ত চোখে নোনা পানি ঝরাচ্ছে। কেননা তারা সবাই জানে যে আর কয়েকদিন পর তানিশা আর হৃদয়ের পারিবারিকভাবে বিয়ে হতো। বিয়ের আগেই অঘটন। হৃদয় আবার বলে ওঠে, এই আকাশ আর জুই, ওর কি হয়েছে বল? আজকে তো আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল, তাহলে এরকম অবস্থা কি করে হলো? কি রে, তোরা বলছিস না কেন? কে করেছে ওর সাথে এরকম? হৃদয় কেঁদে চলেছে। কেঁদে কেঁদে একাকার অবস্থা। খবর পেয়ে হৃদয়ের বাবা মার সাথে তানিশার বাবা মাও ভার্সিটিতে এসেছে। কান্নার রোল পড়ে গেছে ভার্সিটির মাঠে দুই পরিবারের। হৃদয় কাঁদতে কাঁদতে নিজের শরীরের অবস্থা বেহাল করে ফেলেছে। যেন সে নিজে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলেছে। ভদ্র ছেলেটি যেন আজকে পুরো অভদ্র হয়ে উঠেছে। এক অন্য রকম প্রতিচ্ছবি যেন তার ভেতরে কাজ করছে। হৃদয়ের এইরকম অবস্থা এবার আকাশ আর জুই বলে ওঠে, দেখ ভাই, নিজেকে সামলা। তানিশা তার মৃত্যুর আগে আমাদের বলে গিয়েছিল তার মৃত্যুর কারণ। আমি ছেলে হয়ে সেগুলো বলতে পারছি না, তবে এতটুকু বলতে পারি যে তানিশাকে খুব নৃশংস ও অত্যাচার দিয়ে মারা হয়েছে। আর এসবের পিছনে সেদিন ওই যে সবুজকে তোরা মেরেছিলি, সবুজ আজকে তানিশার এই অবস্থা করেছে। সেদিন সেই প্রতিশোধ নিয়েছে তানিশার কাছ থেকে। এখন তুই একটু চুপ হ, তোকে আমরা সবটা খুলে বলবো।
তুই পরে কি খুলে বলবি, কি বলতে চাস তুই? আমি এখনই শুনতে চাই। কি হয়েছিল ওর সাথে? কে মেরেছে ওকে? কেনই বা মেরে সবুজ তাকে? ওকে শোন তাহলে। সেদিন তোরা ওকে মারার বদলে আজকে সে নৃশংসভাবে এবং অনেক অত্যাচার করে, সাথে ধর্ষণ করে তানিশাকে, অনেক কষ্ট দিয়ে তার ওপরে অত্যাচার করে। তারপর তাকে এখানে নগ্ন অবস্থায় ফেলে যখন চলে যাচ্ছিল, তখনই তাদের সাথে আমাদের গেটে দেখা হয়। আমরা সবটা দেখে খুব টেনশনে পড়ে যাই। দ্রুত তোকে ফোন করি, তারপর তানিশাকে ফোন করি। তানিশা কোনো মতে আমাদের এই ক্লাসরুমে ডাকে। আমরা এখানে এসে যা দেখি তাতে আমরা নিজেরাই হতভম্ব হয়ে গিয়েছিলাম। তারপর ধীরে ধীরে তো সবটাই জানিস। একসাথে সবটা খুলে বলে। সবাই শুনে তো অবাক। সবাই হৃদয়কে বোঝানোর চেষ্টা করছে। হৃদয় পুরো পাগল হয়ে উঠেছে। প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলে প্রিয় মানুষটাকে বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। এক পর্যায়ে এসে অহংকার দিয়ে বলে ওঠে, ওই কুত্তার বাচ্চারগুলো এত বড় বুকের পাটা যে ওরা আমার হবু স্ত্রীর গায়ে হাত দিয়েছে। খোদার কসম, এই আকাশ বাতাস জমিন পাহাড় পর্বত সব কিছুকে সাক্ষী রেখে আমি দীপ্ত কণ্ঠে শপথ করিলাম, যতক্ষণ না ওই জানোয়ারের বাচ্চাগুলোর নিজ হাতে জবাই করে কবর না দিচ্ছি, ততক্ষণ অবধি আমার কলিজার প্রিয় ভালোবাসার মানুষটি লাশ দাফন করা হবে না। এই বলে যখনই সামনে পা বাড়িয়েছে, হৃদয় তখনই পেছন থেকে হাতটা টেনে ধরে লাইলি বেগম। আর লাইলি বেগম বলে ওঠে, দেখ বাবা, এখন তোকে কোথাও যেতে হবে না। তুই এখন নিজের মধ্যে ঠিক নেই, এর বিচার আমরা করব। তুই এখন একটু শান্ত হ। এখানে কি শান্ত হব মা? এখানে কি শান্ত? এখানে শান্ত হওয়ার কিছুই নেই। আমি যেটা বলেছি সেটাই হবে। যতক্ষণ না নিজ হাতে কবর দিতে পারছি তো ততক্ষণ তানিশার দাফন হবে না। কথাটা বলেই যখনই চলে যেতে নিবে, তখনই পেছন থেকে হাতটা টেনে ধরে সামনের দিকে ঘুরিয়ে বেশ কয়েকটা থাপ্পড় দেয় লাইলি বেগম হৃদয়ের গালে। হৃদয় তাল সামলাতে না পেরে সেখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। লাইলি বেগম জানে তার ছেলের সম্বন্ধে সে যতটাই ভদ্র ততটাই রাগী। সে যখন নিজের মুখে বলেছে আর শপথ করেছে, তখন সে নিশ্চয়ই তাদের কাউকে ছাড়বে না। তাই নিজের ছেলেকে বাঁচানোর জন্য তার গায়ে হাত তুলে। আর হৃদয় মানসিকভাবে ভেঙে পড়ার কারণে অল্পতেই জ্ঞান হারিয়ে ফেলে। লাইলি বেগম বলে ওঠে, দ্রুতকে হসপিটালে ভর্তি করিয়ে দে, আর আমার বৌমাকে দাফনের কাফনের ব্যবস্থা কর। কেননা আমার পাগল ছেলে যদি একবার উঠে যায় তাহলে পৃথিবীটা উল্টাপাল্টা করে দেবে। কিন্তু আন্টি, এটা কি করে সম্ভব? ওকে একবার সে চেহারাটা দেখবো না? আমি যেটা বলছি আগে সেটা করো। বেআই, আপনারা কিছু মনে করবেন না। লাইলি বেগমের কথা মতো দ্রুত কাজ শুরু করা হয়। তানিশাকে গোসল করিয়ে রেডি করানো হয়। অন্যদিকে সেন্সলেস হয়ে পড়ে আছে হসপিটালের হৃদয়। ধীরে ধীরে এইদিকে দাফন কাফনের কার্যক্রম প্রায় শেষের দিকে। আত্মীয় স্বজন, প্রায় প্রতিবেশী এবং ভার্সিটির সকল ছাত্রছাত্রীরা মিলে দাফন কাফনের কার্যক্রম শেষ করে যে যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। অন্যদিকে পিট পিট করে চোখ খুলছে হৃদয়। হৃদয় হঠাৎ করে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে। চারিদিকে মাথা তুলে দেখতে পায় তার পরিবার সহ তানিশার পরিবার সবাই আছে তার সাথে। হৃদয় হুঙ্কার দিয়ে বলে ওঠে, তানিশা, আমার তানিশা কোথায়? ওকে তোমরা কি করেছো? তানিশা এখানে নেই কেন? আমি তানিশার কাছে যাব, আমাকে যেতে দাও তোমরা। হৃদয়ের পাগলামো দেখে হসপিটালের সবাই শিহরিত হয়ে উঠেছে। কারণ তার শরীরে থাকা স্যালাইন, ইঞ্জেকশন, ব্যান্ডেজ সবকিছু ছিঁড়ে লন্ডভন্ড করে দিয়েছে। এক পর্যায়ে আকাশ বলে ওঠে, দেখ ভাই, তার শেষ ইচ্ছা ছিল তুই তোর মনের মতো করে একজন মেয়েকে বিয়ে করে জীবনটা নতুন করে শুরু করবি, আর তানিশাকে আমরা দাফন কাফন করে এসেছি। আকাশের মুখে এরকম কথা শুনে আরো বেশি উন্মাদ হয়ে ওঠে হৃদয়। হৃদয় সবাইকে ধাক্কা দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। পাগলের মতো ছুটতে থাকে। চারিদিকে অন্ধকারে ছেয়ে গেছে। পরিবেশটা পিনপিন নীরবতায় একদম নিঝুম হয়ে উঠেছে। আজকে যেন আকাশের চাঁদটাও রাগ করেছে, সাথে পৃথিবীর সুন্দর আকাশের সৌন্দর্য বাড়ানোর সেই তারাগুলো। পরিবেশটা কেমন যেন ঘোলাটে দেখাচ্ছে। এই বুঝি অঝোর ধারায় আষাঢ় শ্রাবণে বৃষ্টি নামবে। সাথে কেমন যেন পরিবেশটা বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশের চাঁদটা যেন লাল আভায় ছেয়ে গেছে। হৃদয়ের পেছন পেছন তার প্রিয় আপন মানুষগুলো দৌড়াচ্ছে।
হৃদয় অন্ধকার আচ্ছন্ন রাতে ছুটে চলেছে তার প্রিয়সীর কাছে। কিছুক্ষণের মধ্যেই হৃদয় গোরস্থানের মাঝে চলে আসে। পাগলের মতো তার প্রিয়সীর কবরটা খুঁজতে থাকে। এক পর্যায়ে সে দেখতে পায় সবেমাত্র একটা কবর দেওয়া আছে। সে আর কোনো কিছু না ভেবে কবরের চারপাশ দিয়ে যে বেড়াগুলো দেওয়া হয়েছিল সেগুলো ভেঙে চুরে একাকার করে দিয়ে পাগলের মতো কবরের মাটি খুঁড়তে থাকে। প্রায় কবর খুঁড়ে ফেলেছে। এক পর্যায়ে কবরের ভেতর থেকে জলজ্যান্ত তার প্রিয় মানুষটির লাশটাকে বের করে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে থাকে। সারা মুখে কপালে চোখে একের পর এক চুমু দিতে থাকে। ভালোবাসা বুঝি এমনই হয়? সত্যিকারের ভালোবাসাগুলো সত্যি এমনই হয় হয়তো। হৃদয়ের পরিবার এবং তানিশার পরিবার সাথে বন্ধু বান্ধবী এসে হাজির হয়। সবাই তো দেখে অবাক, কেননা কবর থেকে তানিশার লাশটা বের করে পাগলের মতো জড়িয়ে ধরে কাঁদতে থাকে হৃদয়। হৃদয়ের এই রকম ভয়াবহ পাগলামো দেখে পাগল পাড়া হয়ে উঠেছে তার পরিবার সহ আত্মীয় স্বজন এবং প্রিয় বন্ধু বান্ধবীরা। হৃদয়ের এইরকম করুণ অবস্থা দেখে সাংবাদিকরা পর্যন্ত নিজেদের ভিউ অডিয়েন্স বাড়ানোর জন্য এ রাতের অন্ধকারেও কবরস্থানে চলে এসেছে খবর প্রচার করতে। পুলিশ খবর পেয়ে চলে আসে সেখানে। হৃদয়কে সামলাতে না পেরে কেউ হৃদয়কে প্রায় 10 জনের মতো টেনে ধরেছে, তবুও যেন তার হাত থেকে কেড়ে নিতে পারেনি তার তানিশার মৃত লাশটি। অনেক কষ্ট করে পুলিশ হ্যান্ডকাপ পরিয়ে ডাঙ্গা বেরি লাগিয়ে দিয়ে থানায় নিয়ে আসার চেষ্টা করে, কারণ আইনতভাবে হৃদয় অপরাধ করেছে। কবর থেকে মৃত লাশ ওপরে বের করার কারণে তাকে পুলিশ গ্রেপ্তার করবে। পুলিশ যেন হৃদয়ের কাছে পেরে উঠছে না। হৃদয় একের পর এক মেরে চলেছে সবাইকে। যে তার কাছে যাচ্ছে তার প্রিয়সীর হাত ধরার জন্য তাকেই বেধড়কভাবে মারছে। হাতে হ্যান্ডকাপ, গলায় পায়ে মাথায় ডান্ডা বেরি, তবুও যেন থামছে না তার পাগলামি। তার এই রকম পাগলামিতে পাগল পাড়া হয়ে উঠেছে সবাই। রাত 10টায় খবর দেখছে সারা বিশ্ব। হৃদয়ের এরকম পাগলামো দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে টিভির দিকে। সারা দুনিয়াতে যেন এই একটাই খবর, মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে যেন এই খবরের ভিউ বাড়ছে। ইউটিউবে, টিভিতে, ইনস্টাগ্রামে আরও বিভিন্ন অ্যাপ সাথে ফেসবুকে ছুটে ছুটে আসছে মানুষ হৃদয় ও তানিশার ভালোবাসাকে দেখতে। পুরো কবরস্থানটা হাজার হাজার মানুষ দিয়ে ভরপুর হয়ে উঠেছে। হৃদয়কে কেউ থামাতে পারছে না। এক পর্যায়ে পুলিশরা না পেরে ঘুমের ইঞ্জেকশন এবং রাবার গুলি দিয়ে আঘাত করে হৃদয়কে, তবুও যেন হৃদয়কে থামাতে পারছে না তারা কেউ। প্রায় 50 থেকে 80টার মতো ইঞ্জেকশন সিরিঞ্জ ফায়ার করা হয়েছিল তার শরীরে। এখনও হাতে, পায়ে, বুকে, পিঠে, গলায় বিভিন্ন জায়গায় এক একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ লেগে আছে। এক পর্যায়ে হৃদয়ের শরীরে এতগুলা ঘুমের ইঞ্জেকশন পুশ করার কারণে নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। পুলিশ হৃদয়কে নিয়ে চলে যায় সরকারি প্রাথমিক হসপিটালে চিকিৎসার জন্য। সেখান থেকে তাকে জেলে নেওয়া হবে। অন্যদিকে সেই রাতে তানিশার লাশটাকে আর দফন না করে মগরে খুব যত্ন করে রেখে দেওয়া জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে রেখে দেওয়া হবে তার লাশটাকে। তারপর থেকে জেলের ভেতরে আটকা আছে হৃদয়। অন্যদিকে সবুজ ভয়ে আছে হৃদয় এরকম পাগলামি দেখে, কেননা সে সবার সামনে কসম খেয়ে বলেছিল যতক্ষণ না তার খুনের প্রতিশোধ নিতে পারবে ততক্ষণ লাশ দাফন করবে না। এদিকে আবার হৃদয়ের বাবা, মা এবং তার হবু শ্বশুর শাশুড়ি তাকে ছেড়ে দেওয়ার জন্য হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে এসেছে। আজকে হৃদয়কে ছেড়ে দেওয়া হচ্ছে। এই কয়দিনে পাগল হয়ে উঠেছে হৃদয়। প্রায় 1 মাস হয়ে গেছে এই জেলে। চুলগুলো ঘাড় পর্যন্ত দাড়ি দিয়ে মুখটা এক অদ্ভুত পাগল পাড়া হয়ে গেছে। অদ্ভুত এক ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হয়েছে হৃদয়। ভদ্র ছেলেটা যেন আজকে কেমন এক অদ্ভুত মানুষ হয়ে উঠেছে। গম্ভীরতায় ছেয়ে গেছে তার মুখ। হৃদয় কোনো কথা না বলে সরাসরি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তার অজানা গন্তব্যের উদ্দেশ্যে। হৃদয়ের বাবা মা সহ তানিশার বাবা মা বেশ চিন্তিত, কেননা এবার হৃদয় কি না কি করবে খেয়ে জানে। হৃদয় গাড়ি নিয়ে চলে যায় নদীর ধারে। হৃদয় জীবনে সিগারেট খায়নি, কিন্তু আজকে সে একের পর এক সিগারেট শেষ করছে নদীর ধারে বসে। পেছন থেকে তার কাঁধে একজন হাত রাখে। পেছনে তাকিয়ে দেখতে পায় হৃদয় আকাশকে। আকাশ তার পেছনে দাঁড়িয়ে আছে। আকাশ হালকা হেসে বলে ওঠে, কিরে, জেল থেকে এতদিন পর ছাড়া পেয়ে এখানে কেন? কি করছিস নিজের চেহারার? জানিস তো, ভালোবাসা জীবনে একবার হয় আর একবারও আসে, আর যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে ভোলা যায় না। তাহলে তুই এখন কি করতে চাচ্ছিস? নতুন করে শুরু করবি নাকি পুরনো স্মৃতি নিয়ে এখনো বেঁচে থাকবি?
আমার শেষ কথাটা তুই হয়তো জানিস না, ভালোবাসা যেমন জীবন দিতে পারে তেমন ভালোবাসার জন্য জীবনও নিতে পারে। হৃদয় আর কোনো কথা না বলে একটা হাসি দিয়ে বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। আকাশ চিন্তিত হয়ে পড়ে। দেখতে দেখতে 12টা বেজেছে। ভর দুপুরে একজন ছেলে নিজের জীবন নিয়ে দৌড়াচ্ছে রাস্তার মাঝখান দিয়ে। তার পেছনে দৌড়াচ্ছে এক পাগল পাড়ার ছেলে, যাকে দেখতে পাগলের মতো। হাতে ধারালো বিশাল রকমের একটা ছুরি নিয়ে তাড়া করছে ছেলেটিকে। ছেলেটি নিজের যান বাঁচানোর জন্য বেধড়কভাবে দৌড়াচ্ছে। তার পেছনে দৌড়াচ্ছে সেই পাগল ছেলেটি। ছেলেটি হোঁচট খেয়ে পড়ে যায়। পাগল ছেলেটি তার সামনে ছুরি নিয়ে হাজির হয়। ছেলেটি আকতি মিনতি করতে করতে বলে ওঠে, দেখ ভাই, আমাকে ছেড়ে দে, আমাকে মারিস না। আমি ভুল করেছি, তোর ভালোবাসাকে নিজের হাতে হত্যা করেছি, সাথে তাকে আমি নৃশংসভাবে রেপ করেছি। আমাকে ছেড়ে দে, আমি ভুল করেছি। সবুজের মুখে এইরকম কথা শুনে দাঁড়িয়ে থাকা ছেলেটি এক অন্যরকম ভয়ঙ্কর হাসি দেয়। ছেলেটি ছুরিটা নিয়ে তার সামনে হাসতে থাকে। দিন দুপুরে শ মানুষ দেখছে ছেলেটির এইরকম পাগলামো। হাজার হাজার মানুষ দেখছে ছেলেটির কর্মকাণ্ড। ছেলেটি এবার হাসতে হাসতে বলে ওঠে, আরে কুত্তার বাচ্চা, তুই ভাবলি কি করে তোকে ছেড়ে দিব? তুই জানিস না তোকে দাফন না করা পর্যন্ত আমি আমার প্রিয়সীর লাশটাকে দাফন করব না? তোকে মরতেই হবে। জানিস তো তুই তাকে যতটা ভয়ঙ্কর মৃত্যু দিয়েছিলি তার থেকেও ভয়ঙ্কর মৃত্যু দেব আমি তোকে। ছেলেটির মুখে এরকম কথা শুনে সবুজ পিছতে থাকে রাস্তার পাশে। হাজার হাজার জনগণ দেখছে তাদের কাজকর্ম। দিন দুপুরে প্রকাশে ছুরি নিয়ে শরীর থেকে 2টা হাত কেটে ফেলে হৃদয় সবুজের। সবুজ সেখানেই ছটফট করতে থাকে। তারপর হৃদয় সবুজের 2 পা শরীর থেকে আলাদা করে ফেলে। সারা রাস্তা লাল রক্তে রঙিন হয়ে উঠেছে। মানুষজন দেখে তো আত্মহারা হয়ে উঠেছে। একজন মানুষের শরীরের লোমকূপ খাড়া হয়ে উঠেছে। কেউ ভয়ের চোখে বন্ধ করে ফেলেছে, কেউ বা সেখানে সেন্সলেস হয়ে পড়ে গেছে এই দৃশ্য দেখে। তারপর হৃদয় বলে ওঠে, কি রে কুত্তার বাচ্চা, তোর খুব শরীরের চাহিদা তাই না? সারা জীবনের জন্য আজকে সেটা মিটিয়ে দেব। তুই যেভাবে রেপ করেছিলি আজকে সেইভাবেই তোকে এই জনসমাগম এলাকায় ঠিক একইভাবে তোকে হত্যা করব। সবুজ কথা বলতে পারে না, শুধু ছটফট করতে থাকে। তারপর হৃদয় 2 পায়ের মাঝ বরাবর ছড়ি দিয়ে মারে এক কোপ। শরীরের লজ্জাস্থান ভেদ করে দিয়ে সব কিছু কেটে একাকার হয়ে যায়। সবুজ এক গগন কাঁপানো চিৎকার দিয়ে, এই চিৎকারে তার পুরো শরীর থমকে যায়। তারপর হৃদয় ছুরিটা দিয়ে জবাই করে ফেলে সবুজকে। সবুজ সেখানে ছটফট করতে করতে প্রাণ হারায়। এতেই যেন হৃদয়ের রাগ কমছে না। হৃদয় ছুরি দিয়ে একের পর এক আঘাত করতে থাকে সারা শরীরে, প্রায় টুকরো টুকরো করে ফেলেছে। একটা টুকরো দেখে রাস্তার কুকুররা যেন ভয় পাবে। মানুষ দূরের কথা, জন্তুর জানোয়ার যেন তার লাশটাকে খেতেও আসবে না। তারপর সেখান থেকে বেরিয়ে পড়ে হৃদয় অজানা কোনো জায়গার উদ্দেশ্যে। মেয়রের ছেলে মেরেছে খবর পেয়ে পুলিশ সহ সাংবাদিক আরও অন্যান্য আইনজীবী সহ উপস্থিত হয় হাজারো মানুষ। সারা বিশ্বে, সারা দুনিয়াতে খবরের কাগজে, টেলিভিশনের পর্দায় যেন এক গরম খবর দেখা যায়। মেয়র নিজের ছেলের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েছে। লন্ডন থেকে ডিগ্রি প্রাপ্তিত মেয়রের মেয়ে রওনা দিয়েছে নিজের ভাইয়ের খুনের কথা শুনে। তারা নিজের শহরের উদ্দেশ্যে। মেয়র হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে, সাথে পুলিশ সহ সবাই মিলে হৃদয়কে। হৃদয় শহর থেকে বেশ খানিকটা দূরে আছে, পরিত্যক্ত একটা বাগান বাড়িতে। হৃদয় রাতে বেরিয়েছে, পুরো পাগলের মতো লাগছে হৃদয়কে। দাড়ি মোচ চুল দিয়ে একদম পাগলের মতো হয়ে গেছে। হৃদয় আজকে বেরিয়েছে শাওন নামের এক ছেলেকে খুন করতে। কেননা সবুজের পরেই শাওন তানিশার শরীরে হাত দিয়েছিল, তাই তাকেও দুনিয়া থেকে সরিয়ে দেবে। সবে মাত্র ক্লাব থেকে বের হলো সায়ন গাড়ি দিয়ে রওনা দিয়েছে বাড়ির উদ্দেশ্যে। গাড়ির সামনে ওভারটেক করে আসে একটি বাইক। ছেলেটি বাইক থেকে নেমে এসে কোনো কথা ছাড়াই শাওন নামে ছেলেটির হাত পাগুলো কেটে ফেলে। তারপর ছেলেটির লজ্জাস্থান থেকে শুরু করে মাথা পর্যন্ত 2 খণ্ড করে সেখান থেকে চলে যায় হৃদয়। হ্যাঁ, এ আর কেউ নয়, সেটা হচ্ছে হৃদয়। হৃদয় একে একে সবাইকে মেরে তার ভালোবাসার প্রতিশোধ নেবে সবার কাছ থেকে। অন্যদিকে মেয়রের মেয়ে শহরে এসে নিজের যোগ্যতা ও ডিগ্রি দিয়ে এই শহরের পোস্টিং নিয়েছে এসআই পদে। নিজের ভাইয়ের হত্যার প্রতিশোধ নেবে বলে পাগলের মতো সকলে মিলে হৃদয়ের বাবা সহ আত্মীয় স্বজন বেশ চিন্তায় আছে। কোথা থেকে কি হয়ে গেল কেউ কোনো কিছুই বুঝতে পারে না। তবে হৃদয়ের মা অতটাও চিন্তিত নয়, কেননা তার ছেলেকে পুলিশ আটকে রাখতে পারবে না। তার স্বামী একজন আইনজীবী, সাথে বিরাট মাপের ব্যবসায়ী।
উপর থেকে নিচ পর্যন্ত সবাই তাদের চেনে। মেয়রের থেকেও হৃদয়ের পাওয়ার বেশি। হৃদয় চলে আসে গোডাউনের সামনে। গোডাউনের ভেতরে তিনজনকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। তাদের সামনে গিয়ে ইলেকট্রিক্যাল সরঞ্জাম আরও বিভিন্ন প্রকার সরঞ্জাম রাখে। তিনজনের শরীরে ইলেকট্রিক্যাল শক দিতে থাকে। শরীরের বিভিন্ন জায়গায় চামড়াগুলো পুড়ে গেছে। তাদের তিনজনের আবার এরকম ভয়ঙ্কর মৃত্যু ফেসবুকে ইউটিউবে লাইভ করে দেখাচ্ছে হৃদয়। মন দিয়ে ভিডিওটা দেখছে আশা। হৃদয় একটা ধারালো ছুরি বের করে তাদের হাতে বেশ কয়েকটা আঙুল কেটে ফেলে। তারপর তাদের শরীরে ইঞ্জেকশন পুশ করার কিছুটা মুহূর্ত পর তারা নিজেরাই নিজেদের শরীরের মাংস ছিঁড়ে খেতে শুরু করে। নিজেরাই খাচ্ছে। এটা দেখে সারা বিশ্বের মানুষ অবাক হয়ে সেদিকেই তাকিয়ে আছে। ভিডিওটা শুধু শেয়ার আর ভিউ দিয়ে ভরিয়ে গেছে পুরো ফেসবুক ইউটিউবে। তাদের শরীরে এক ইলেকট্রিক্যাল শক দেয়। ইলেকট্রিক্যাল শক দেওয়ার কারণে পুরো শরীর পুড়ে ছাই হয়ে শুধু তাদের কঙ্কালগুলো সেই গোডাউনে পড়ে থাকবে। তারপর বেরিয়ে পড়ে আশা। এই ভিডিওটা দেখে বলে ওঠে, গাড়ি রেডি কর, আজকে ওর শেষ খেলা। হৃদয়কে ধরার দায়িত্ব আমার। অনেক হাসি খুশি, অনেক মজা নিয়ে বেরিয়েছে সে। খুনের সংখ্যায় খুন করেছে সে অসংখ্য। এই আশাকে তা সে জানে না। তাকে আমার লকআপে ভরে বুঝিয়ে দেব এই আশা কে সেটা। আশা বুঝে গিয়েছিল যে হৃদয় ধরা খুবই সহজ, কেননা হৃদয় যেটা করবে এখন সেটা আশা বুঝে গেছে। অন্যদিকে হৃদয় এসেছে সেই মর্গে, যেখানে রাখা হয়েছে তার ভালোবাসার প্রিয় মানুষটির লাশটিকে। পুরো মৃতদেহের কারখানা ফাঁকা। হৃদয় মৃত মানুষের মর্গের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। তারপর এক একটা লাশের বক্স খুলে দেখতে থাকে তার প্রাণপ্রিয় ভোমরা, তার প্রিয়সী তানিশার লাশটা কোথায় রাখা আছে। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে পেয়ে যায় হৃদয়। তারপর সেখান থেকে তানিশার লাশটাকে বের করে নিজের কোলে করে নিয়ে আসে বাইরে। তারপর গাড়ির ভেতরে রাখে। এটা দেখে কেউ হেসে ওঠে। সে বুঝে গিয়েছিল হৃদয়কে সে এখানেই পাবে। সে এক অন্যরকম হাসি দিয়ে বেরিয়ে পড়ে তার এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। হৃদয় গাড়ি নিয়ে রওনা দিয়েছে তার সেই নিজ গন্তব্যের উদ্দেশ্যে। সেখান থেকে তানিশার লাশটাকে বের করেছিল আবার সে জায়গায় রাখার উদ্দেশ্যে। কয়েক ঘন্টার মধ্যেই গোরস্থানে এসে পৌঁছায় হৃদয় সহ আরও কোনো এক অজানা আগন্তুক। হৃদয় গাড়ি থেকে বাইরে বের হয়ে তানিশার লাশটাকে বের করে অনেকক্ষণ জড়িয়ে ধরে কান্না করে আর বলে ওঠে, তানিশা, তোমার খুনের এক একটা খুনিকে তোমার সঙ্গী করে পাঠিয়েছি সেই ওপরওয়ালার কাছে। তোমার খুনের প্রতিশোধ নিলাম আমি আমার এই জন্মে। পরের জন্মের খুনের প্রতিশোধ না হয় তুমি সেখান থেকে নিও, ওপরওয়ালার কাছ থেকে। কথাটা বলে অনেকক্ষণ ধরে কান্না করে হৃদয়। গোরস্থানের চারিদিকে ঘিরে ফেলেছে হাজারো হাজারো পুলিশ অফিসার। হ্যাঁ, আপনারা বুঝতে পারেননি জানি, আসলে এসআই আশা তারপরও পুলিশ বাহিনীকে নিয়ে পুরো গোরস্থানটা ঘেরাও করে ফেলেছে। সে জানতো যে হৃদয় যেহেতু সবাইকে মেরে ফেলেছে, নিশ্চয়ই এখন সে তানিশার লাশটাকে দাফন করার জন্য এই জায়গায় আসবে। তাই তো সে পরিকল্পনা করে সেই লাশটার মর্গ থেকে শুরু করে এই পর্যন্ত হৃদয়কে ফলো করতে করতে এসেছে। আজকে হৃদয়কে হাতে নাতে ধরবে বলে আশা সবাইকে ফোন করে জানিয়েছে। পুলিশ সহ প্রফেসর, সাংবাদিক, প্রেস মিডিয়া, হৃদয়ের বাবা মা সবাই এসেছে। হৃদয় তানিশার লাশটাকে কবরে রাখে। তারপর খুব যত্ন সহকারে তানিশার লাশটাকে দাফন করে। তারপর আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে তানিশার জন্য। অনেক খুন হয়ে যায়, হৃদয়ের কোনো হেলদোল নেই যে তার আশেপাশে কে আছে বা কি হচ্ছে। সে শুধু নিজের চিন্তায় মগ্ন হয়ে আছে। অনেক সময় পর সে উপস্থিত কারো কোনো কিছু অনুভব করতে পেরে পেছনে ঘুরে তাকিয়ে এসে আবার কেননা তার পেছনে বন্দুক তাক করে আছে এক অপসরী রূপবতী মায়াবতী, এক ডাগর ডাগর হরিচোখী মায়াবী পরী। হৃদয় কোনো কিছু বুঝে ওঠার আগে হৃদয়ের হাতে হ্যান্ডকেপ পরিয়ে দেয় সেই পরীটি। পরীটির মায়া ভরা চোখের দিকে হৃদয় তাকিয়ে আছে। হৃদয়ের বাবা মা উপস্থিত হয়েছে, সাথে তার বন্ধু বান্ধবীরা। হৃদয়ের এই খবর একে একে সাংবাদিকরা প্রচার করছে সারা বিশ্বে। এখন অন্যরকম হাসি দিয়ে এবার এসআই আশা বলে ওঠে, কি রে জানোয়ার, তুই কি ভেবেছিলি এতগুলো মার্ডার করেছিস আর এই আশার হাত থেকে বেঁচে যাবি? তোর প্ল্যান আমি আগে থেকেই জেনে ফেলেছিলাম। অর্থাৎ ভেবে নিয়েছিলাম তোর নেক্সট কাজটা কি। তাই তোকে ফলো করতে করতে এই পর্যন্ত চলে আসি আর এখানে তোকে ধরেই ফেললাম। শ্বশুরবাড়ি যাওয়ার জন্য তৈরি হ। হৃদয়,
তুই এতগুলো খুনতা করলেও পারতি বাবা। যেহেতু করেই ফেলেছিস সেক্ষেত্রে তুই চিন্তা করিস না, তোকে কয়েকদিনের মধ্যে আমরা বাড়িতে নিয়ে আসবো। ভালো থাকিস বাবা। এই বলে বেরিয়ে পড়ে হৃদয়ের বাবা মা ও হবু শ্বশুর শাশুড়ি। পুরো গোরস্থানটা একজন সাংবাদিক, প্রেস রিপোর্টার এবং আরও অন্যান্য ইউটিউবাররা, ফেসবুকেরা একের পর এক পুরো গোরস্থানটাকে সাথে তানিশার কবর সহ তাদের হিস্ট্রিটা দেখাতে থাকে সারা বিশ্বের সামনে। এক রাতে হিরো থেকে সুপার হিরো হয়ে যায় হৃদয়। সারা বিশ্ব কম বেশি হৃদয়কে চেনে। হৃদয়কে যে রাস্তা দিয়ে থানায় নিয়ে যাচ্ছে, সে রাস্তায় মানুষের ভিড়ের কারণে গাড়ি নিয়ে থানার উদ্দেশ্যে যেতে হিমশিম খাচ্ছে আশা। অনেক কষ্ট করে মানুষের ভিড় সরিয়ে গাড়ি নিয়ে থানায় এসে পৌঁছায় আশাদের গাড়ি। তারপর হৃদয়কে থানার ভিতরে ঢুকিয়ে চেয়ারের সাথে বেঁধে ফেলে। হৃদয়ের সামনে রাখা হয়েছে গরম টকবকে ফুটন্ত পানি, সাথে রাখা হয়েছে আরও রিমাইন্ডেড নেওয়ার জন্য অনেক প্রকার সরঞ্জাম, যেগুলো আইনিভাবে আইনি কাজে ব্যবহার করা হয়। হৃদয় কোনো কথা না বলে চুপচাপ চেয়ারে বসে আছে। পেছন থেকে একজন কনস্টেবল চেয়ারে এনে দেয় আশাকে। আশা চেয়ারে বসে পড়ে। তারপর আশা পায়ের ওপর পা দিয়ে একটা লাথি দিয়ে কয়েকটা বাড়ি মারে হৃদয়ের পায়ে, নখের ওপর। নখগুলো ফেটে যায়, ফেটে গিয়ে রক্ত বের হতে থাকে। তবুও হৃদয়ের কোনো কথা বলে না। এটা দেখে আশা হাসি দিয়েই বলে ওঠে, কিরে, নিজেকে মাস্তান মনে করছিস? তোর ব্যাপারে অনেক কথা শুনেছিলাম, তুই নাকি ভদ্র ছেলে। কিন্তু এখানে এসে দেখলাম তুই শুধু ভদ্র না রে, সাথে অভদ্র হয়ে উঠেছিস। তার সাথে মাস্তান, তার উপরে আবার খুনি। এর ওপরেও তুই এখনো আসামি। আর আসামিদের কি হয় জানিস তো? সেটা হলো শাস্তি। কে বললো আমি খুনি, আমি অভদ্র, আমি মাস্তান, আমি আসামি? কোনোটাই আমি নই রেসিপি। যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না। দ্রুত আমাকে ট্রান্সফার করার ব্যবস্থা কর, কারণ আমাকে এখান থেকে বাড়ি ফিরতে হবে। প্রতিশোধ খেলাটা শেষ করে এখন বাস্তব জীবনে ফিরতে হবে আমাকে। হৃদয়ের মুখে এরকম কথা শুনে এবার যেন রেগে একাকার হয়ে যায় আশা। নিজের রাগটাকে কন্ট্রোল করার জন্য গরম পানিগুলো কিছুটা ছ্যাটা দেয়। তারপর ফাটানো নাকের ওপর সাথে সাথে যেন এক জ্বলন্ত আগুনে জীবন্ত মানুষকে যেভাবে ফেলে দিলে চিৎকার করে, তার থেকেও বেশি ভয়ঙ্করভাবে চিৎকার দেয় হৃদয়। এবার আশা হাসি দিয়ে বলে ওঠে, তুই হয়তো বেরিয়ে যেতে পারিস, তবে বেরিয়ে যাওয়ার আগে তোর এমন অবস্থা করব যে তুই নিজে অবস্থা দেখে নিজেই ভয় পাবি। না পারবি সহ্য করতে, আর না পারবি কাউকে দেখাতে। তুই আমার ভাইকে মেরেছিস, ওকে নৃশংসভাবে হত্যা করেছিস। সেটা আমার চোখে ভাসে। কি কারণে মেরেছিস? তোর প্রেমিকাকে হত্যা করেছে বলে। দেখ তাহলে তোর কি অবস্থা করি আমি। হৃদয় কোনো কথা বলে না। হৃদয় চুপটি করে বসে থাকে চেয়ারে। কনস্টেবলগুলো এসে উল্টো করে ঝুলিয়ে দেয় হৃদয়কে। হৃদয়ের শরীরে কোনো কাপড় নেই, খালি গায়ে রাখা হয়েছে হৃদয়কে। হৃদয়ের পায়ে ছোট্ট একটি প্যান্ট। রাত 2টা বা 3টে বাজবে। পুরো থানা নিস্তব্ধ। পোকামাকড়, পশু পাখি, এমনকি বাতাসেরও যেন কোনো সারা শব্দ সুরাহা পাওয়া যায় না। সেই সময় ইন্সপেক্টর আশা পরনের সাদা পাতলা রঙের একটা টি শার্টের ভেতরে কি যেন পড়েছে, সাথে জিন্স প্যান্ট, লোকাপের ভিতরে এসে কয়েকটা বাড়ি মারে হৃদয়ের পেছনে। এক পর্যায়ে হৃদয়কে মারতে মারতে প্রায় শরীরটা ফাটিয়ে ফেলেছে। ক্লান্ত হয়ে গেছে এসে আশা, তবুও যেন চিৎকার করছে না হৃদয়। এটা দেখে আশা বলে ওঠে, তুই একটা মাল বটে। প্রেমিকার জন্য এত মার খেলি, তবু একটা শব্দ করলি না। বল আমার ভাইকে সহ আরো অন্যান্য ছেলেদের কেন মেরেছিস? তুই কি কারণে মেরেছিস বল। হৃদয়কে এত মারার কারণে ঘেমে একাকার আশা। আশার শরীরে সাদা রঙের টি শার্ট ঘেমে সাথে লেপ্টে আছে। শরীরে বুক থেকে নাভি পর্যন্ত স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা দেখে হৃদয় একটা মুচকি হাসি দেয়। মুচকি হাসি দিয়ে হৃদয় এবার শান্ত কণ্ঠে বলে ওঠে, এসআই আশা, জানো কি, বুক থেকে নাভি পর্যন্ত ভালোই দেখতে তোকে। সব দিক দিয়ে পারফেক্ট আছো, দেখতেও বেশ সুন্দর লাগছে। কথাটা বলে হৃদয় একটা হাসি দেয় আর অদ্ভুত চোখে তাকিয়ে থাকে আশার দিকে। আশা এটা দেখে ওর কাছে গিয়ে চুলির মুঠো ধরে হৃদয়ের মুখ পুরো আশার বুকের ওপরে আসে। সেদিকে খেয়ালই নেই আশার। হৃদয় এবার বুকের ওপর ফু দিয়ে বলে ওঠে, তোমার বুকের সুগন্ধটা না অনেক সুন্দর। তুমি জানতে চেয়েছিলে না তোমার ভাই সহ সবাইকে কেন মেরেছি? সেটা
মুখে না বলে যদি প্র্যাকটিক্যালি করে দেখাই কোনো সমস্যা? মানে? আগে আমার হাত পাগুলো খুলে দিন, বুঝিয়ে দিচ্ছি। তারপর আশা হৃদয়ের হাত পাগুলো খুলে দেয়। সাথে সাথে হৃদয়ের এক অন্যরকম হাসি দিয়ে 1 পা 2 পা করে আশার দিকে এগিয়ে আসে। আশা কোনো কিছু বুঝে ওঠার আগেই আশার শরীর থেকে সাদা রঙের টি শার্টটা খুলে ফেলে দেয়, তারপর জড়িয়ে ধরে। তারপর পিঠের উপর স্লাইড করতে থাকে আশার। হঠাৎ এমন হতে আশা কেঁপে ওঠে। পুরো থানা ফাঁকা, সবাই ঘুমের ঘোরে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। হৃদয় আশাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সেখানেই আশাকে নিয়ে প্র্যাকটিক্যালি বোঝাতে থাকে যে তার ভাইকে কেন হত্যা করেছিল। অর্থাৎ হৃদয় ধীরে ধীরে আশার বুকের ওপর থেকে নিজের নামতে থাকে। এক পর্যায়ে হৃদয় আশাকে রাস্তার কুকুরের মতো ভক্ষণ করতে থাকে। আশা ক্লান্ত থাকায় হাজার চেষ্টা করেও পেরে উঠছে না হৃদয়ের সাথে। হৃদয় নিজের অশান্ত মনকে শান্ত করার জন্য সম্পূর্ণ রাগ আশার দিকে পূরণ করে। আর এক পর্যায়ে আশা ক্লান্ত হয়ে সেখানেই পড়ে থাকে। হৃদয় তার উপরে শুয়ে পড়ে। বেশ কিছু সময় পর এইভাবেই কেটে যায়। হৃদয় এবার বলে ওঠে হাসি দিয়ে, তোকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিলাম কেন জানিস? 10টা মার্ডার করলে ওই একই শাস্তি, আর তোকে ধর্ষণ করলেও এই একই শাস্তি। তাই তোকে প্র্যাকটিক্যালি বোঝালাম যে তোর ভাইকে কেন হত্যা করেছি। তুই আমাকে বলছিলি না আমি নিজের অবস্থা দেখে নিজে ভয় পাবো? তুই এখন নিজেকে আয়নায় নিয়ে গিয়ে যেতেও ভয় পাবি। এরপর হৃদয় আশার সামনে তার পাশে পড়ে থাকা প্যান্ট আর কাপড়গুলো পরে নেয়। আশার শরীরে কোনো কাপড় নেই। এটা দেখে হৃদয় পা থেকে বুক পর্যন্ত দেখে একটা হাসি দেয়। তারপর পা থেকে হাত পর্যন্ত হাত দিয়ে স্লাইড করতে করতেই বলে ওঠে, এখন তোর বাপসহ কি শাস্তি দিবি দিস আমাকে। যেটার জন্য বাঁচতে চেয়েছিলাম সেই তো আর এই পৃথিবীতে নেই। আশা কোনো কথা বলে না। লজ্জায় নিজেকে মেরে ফেলতে ইচ্ছে করছে। সেখান থেকে বেরিয়ে পড়ে। আশা জানতে চায়, কেসটা নিয়ে ঘাটাঘাটি করে। অনেক কিছু করার পর সে বুঝতে পারে এইসব তার বাবা ও ভাইয়ের জন্যই হচ্ছে। তার ভাইয়ের দোষ ছিল এখানে। তার ভাই যদি এইসব না করতো তাহলে তাকে বা তার পরিবারকে মরতে বা এইভাবে কষ্ট পেতে হতো না। আজকে হৃদয়কে কোর্টে নেওয়া হবে। গাড়িতে তোলা হয়েছে। হৃদয়কে দেখার জন্য অসংখ্য মানুষ রাস্তায় লাইনে গাড়ি বেড়েছে। কোর্টে তোলার পর একে একে সব সাক্ষ্য প্রমাণ দেওয়া হয়। আসামি পক্ষের উকিল এবং বাদী পক্ষের উকিলের হাড্ডাহাড্ডি যুদ্ধে বিজয় হয় হৃদয়রা। হৃদয়ের পক্ষে সকল প্রমাণ ও সাক্ষ্য থাকার কারণে নিজেকে 3 লক্ষ টাকা জরিমানা করে বেকসুর খালাস করা হয়। কেননা এসব কিছুর জন্য মেয়র এবং মেয়রের ছেলে দায়ী। দেশের এরকম পরিস্থিতি এবং দুজনের জীবন নষ্ট হবার কারণে শুধুমাত্র সবুজকেই দায়ী করা হয়। যেহেতু সবুজ বেঁচে নেই, সেক্ষেত্রে হৃদয়কে সারা জীবনের জন্য মুক্ত দেওয়া হয়। পাগলপাড়া ছেলেটি বাইরে বের হয়ে আকাশ থেকে সর্বপ্রথম নিয়ে যায় সেলুনে। সেখানে নিয়ে গিয়ে ভালো করে তার মুখকে ফ্রেশ করিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। মন ভরে দেখছে লাইলি বেগম তার ছেলেকে। একে একে সবাই কুশল বিনিময় করে হৃদয়ের সাথে। হৃদয়ের চোখ বারবার এই বাড়িতে তানিশার স্মৃতিগুলোকে ভাসে। হৃদয় আর ঠিক করেছে এই দেশ ছেড়ে চলে যাবে। সে কিছু রেডি করতে করতে বলে আকাশকে। ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করে হৃদয় নিজের রুমে বসে আছে। লাইলি বেগম এসে বলে ওঠে, তোর সাথে আমার কিছু কথা ছিল বাবা। দেখ, মানুষ তো সারা জীবন স্মৃতি নিয়ে বেঁচে থাকতে পারে না। তাই আমি ঠিক করেছি আমার পছন্দের মেয়ের সাথে তোর বিয়ে দিব। থানায় তোকে অনেক অত্যাচার করেছে তারা, তাই না রে বাবা? হৃদয় সরল সাদা একজন ছেলে, খুব সহজে মানুষকে বিশ্বাস করে। কোনো কথা তার পেটের মধ্যে থাকে না। তাই এবার থানার ভেতরে কি কি হয়েছিল সেটা মনে পড়তে হাসি দিয়ে বলে ওঠে, হা হা হা। শোনো তাহলে কি হয়েছে থানার ভেতরে। তারপর থানার ভিতরে কি হয়েছে এক এক করে সবটাই বলে লাইলি বেগমকে। লাইলি বেগম সবটা শুনে কোনো কথা না বলে বেরিয়ে যায় রুম থেকে। লাইলি বেগম ঠিক করে নিয়েছে তাকে কি করতে হবে এখান থেকে। অন্যদিকে আশার বেশ শরীর খারাপ করছে কয়েকদিন ধরে। সে বুঝতে পারছে না তার কি হয়েছে। খেতে গেলে বমি বমি ভাব লাগে, ঘুমাতে গেলে ভালো লাগে না, কেমন যেন অস্বস্তি হচ্ছে। খাবার টেবিলে বসে আছে আশার মা এবং আশার বাবা মেয়র সাহেব। তখনই আশা দৌড়ে ওয়াশরুম চলে যায় বমি করতে। এটা দেখে আশার মা আশার কাছে গিয়ে বলে ওঠে, কি রে মা, তোর কি হয়েছে? শরীর খারাপ নাকি? এরকম করছিস কেন? তোকে কয়েকদিন ধরে দেখছি, কিন্তু তুই কোনো কিছু বলছিস না কেন? কোনো কিছু হয়ে থাকলে আমাদেরকে বলে থাক।
তোর ভাইয়াকে হারিয়েছি। তোর ভাইয়ের ভুলের কারণে তুই কি চাস আমাদের মধ্য থেকে হারিয়ে যেতে? আশা কোনো কথা বলে না, চুপটি করে আসে আশা। অবশেষে আশা থানায় সেই সকল ঘটনা খুলে বলে তার মাকে। তার মা সবটা শুনে কি বলবে ভেবে পায় না। অবশেষে তার বাবাকে জানায়। মেয়র সাহেব বলে ওঠে, এই বলে আশার বাবা আর মা আশার হাত ধরে রওনা দেবে হৃদয়ের বাসার উদ্দেশ্যে। যখনই গেটের সামনে গিয়েছে তখনই গেটের কলিং বেল বেজে ওঠে। দরজা খুলতে দেওয়ার সাথে সাথেই সামনে যাকে দেখে তাকে দেখে তো অবাক, কেননা সামনে দাঁড়িয়ে আছে হৃদয়ের বাবা আর মা। আশার বাবা মা বলে ওঠার আগেই লাইলি বেগম বলে ওঠে, ভেতরে কথা বলতে পারি, কোথাও যাচ্ছেন নাকি? তারপর আশার মা তাদের ভেতরে নিয়ে আসে এবং লাইলি বেগম সোফাতে বসে পড়ে। তারপর থানার সকল ঘটনা খুলে বলে। তারপর দুই পরিবারের মতামত নিয়ে তাদের বিয়ে ঠিক করা হয়। হৃদয় কোনো কিছুই বলে না, তার মায়ের কারণে সে বিয়ে করেছে, আর আশা তার ভবিষ্যতের কথা ভেবে বিয়ে করেছে। দেখতে দেখতে বিয়ের পর্ব শেষ হয়, ধুমধাম করে বিয়েটা শেষ হয়। বিয়ের খবরটাও ছড়িয়ে পড়েছে ইউটিউবে, খবরের কাগজে, পেপারে, এমনকি জনপ্রিয় ফেসবুকে। আর টাইটেল দেওয়া হয়েছে প্রেমিকার খুনের প্রতিশোধ নিয়ে মেয়রের ছেলেকে হত্যা, আর হত্যার পর মেয়রের মেয়েকে আবার বিয়ে, অর্থাৎ হত্যার পরেই তারই বোনকে বিয়ে। হৃদয় বাইরে দাঁড়িয়ে আছে, আকাশ পেছন থেকে এসে বলে ওঠে, যারে তোর জন্য ভাবি অপেক্ষা করছে। যেটা হয়েছে সেটা ভুলে যা। আমি তোকে বলি কি, অতীতটাকে ভুলে গিয়ে নতুন করে জীবনটাকে, ভবিষ্যতের জন্য আবার না হয় জীবনটাকে নতুন করে গুছিয়ে নে। হৃদয়কে ভেতরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা আটকে হৃদয় কোনো কথা না বলে চুপচাপ খাটের ওপর গিয়ে শুয়ে পড়ে। হৃদয় তাকিয়ে দেখে সাধারণ গেঞ্জি প্যান্ট আর টি শার্ট পরে সবেমাত্র বিয়ে করা তার বউ খাটের ওপরে শুয়ে পড়ে। মেয়েটা দেখতে বেশ ভালো, মায়াবী চোখে এই প্রথম তাকালো হৃদয় মধুর চোখে। দুজন দুজনের দিকে তাকিয়ে ঘুমিয়ে পড়ে। রাতের আধারে ঘুমের ঘোরে একে অন্যকে জড়িয়ে ধরে, মধুর ঘুমে ঘুম দিচ্ছে। সকালে দুজনে একসাথে ঘুম থেকে উঠে দেখে তারা তো অবাক। দুজন দুজনকে ছেড়ে দিয়ে বলে উঠে আশা, কাপুরুষের মতো স্বামীর অধিকার আদায় করতে চাইছো? একজন ভালো স্বামী আর একজন ভালো বাবা হয়ে দেখাও, তারপর না হয় সবটা উজাড় করে দিব তোমার কাছে। ও হ্যালো, রাতে আমি একাই শুধু না, তুমিও আমাকে জড়িয়ে ধরেছো। আর আমিও বলতে পারি, শুধু স্ত্রী হতে হবে না, স্বামীর অধিকার পেতে হলে না স্বামীর ভালোবাসা অর্জন করতে হবে। এইভাবে ঝগড়ার মধ্যে দিয়েই তাদের ধীরে ধীরে ভালোবাসা বাড়তে থাকে, কিন্তু কেউ প্রকাশ করে না। দেখতে দেখতে 5টা মাস হয়েছে, আশার পেটটাও ইয়া বড় হয়েছে। হৃদয় ধীরে ধীরে পুরনোকে ভুলে নতুনকে ভালোবাসতে শুরু করেছে, কেয়ার ও যত্ন নিতে শুরু করেছে আশা ও তার বেবির। আশাও তাকে ভালোবাসে। একদিন আশা বাথরুমে পড়ে যায়, তেমন কোনো ক্ষতি না হলেও ভয়ের অনেকটাই ব্যাপার আছে। মায়ের বকাঝকা শুনে এখন থেকে আরও কেয়ার নেওয়া শুরু করেছে হৃদয়। আশা নিজের হাতে খাইয়ে দেয়, চুল আশ্রিয়ে দেয়, এমনকি বাথরুমেও নিজের হাতে গোসল করিয়ে দেয়, কাপড় পরিয়ে দেয়। অনেকটাই ভালোবেসে ফেলে তাকে, কিন্তু তানিশার জায়গাটা আজও কাউকে দিতে পারেনি সে। আশা আশার জায়গাটা তৈরি করে নিয়েছে। ডেলিভারির সময় হয়ে গেছে। হসপিটালের বেডে ব্যথায় যন্ত্রণায় চিৎকার করছে আশা। কিছুক্ষণ পর বাচ্চার কান্না শুনে ডাক্তার এসে যায়। তার যমজ 2 সন্তান হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। দুজনকে কোলে নিয়ে আশার সামনে যায়। তারপর তাদের দুজনকে শুইয়ে দিয়ে বলে ওঠে হৃদয়, অনেক কষ্ট দিয়েছি তোমাকে, আমি হয়ে দেখাবো একজন ভালো বাবা আর একজন স্বামী। কোনো ইচ্ছে অপূর্ণ রাখবো না তোমাদের। তোমাকে নিয়ে নতুন করে শুরু করব এই শেষের জীবনটা, সবটা উজাড় করে দিব তোমার ভালোবাসায়। আমিও তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। এই জীবনটা যতদিন আছে তোমার ভালোবাসা পেয়েও নিয়ে কাটিয়ে দেব মৃত্যুর আগ পর্যন্ত। যতদিন না মৃত্যু আসছে ততদিন তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে, তাদের সন্তানকে কোলে নিয়ে ফ্যামিলি ফটো তুলে এবং সুখে সংসার করতে থাকে। দুষ্টি মিষ্টি ভালোবাসায় তাদের পরিবারটা ভরে ওঠে। সুখে থাকুক এরকম ভালোবাসা। এই রমজানে গল্পটা যদিও দিয়েছি, তবুও শুনবে, আর নতুন গল্প খুব শীঘ্রই আসবে। কেমন গল্প চাও সেটা আমাদের ফোন করে জানাতে পারো, বা গল্প লিখে দিতে পারো, বা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দিয়ে আমাদের সাপোর্ট দিতে পারো। এছাড়া রমজানে 5 ওয়াক্ত নামাজ এবং রোজা রাখার চেষ্টা করিও। আমাদের জন্য দোয়া করিও, যাতে আমরা ভালো ভালো গল্প সহ
সুশিক্ষিত হয়ে প্রতিষ্ঠিত হতে পারি এবং তোমাদের ভালোবাসা এবং তোমাদের জন্য ভালোবাসা দিতে পারি। গল্পটা কেমন হয়েছে জানিও। আর রমজানে নতুন নতুন গল্প দিব এখন থেকে। আমার পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে পবিত্র মাহে রমজান। আমাদের এই চ্যানেলে নিত্য নিত্য ভালোবাসার গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও।